হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের লেকচার 8-এ। আজকের লেকচার আমরা কি করব, বাকি থাকা পর্যাবৃত্ত ধর্ম আমরা সব শেষ করে ফেলবো। এরপর আমরা নতুন টপিক শুরু করব। কেমন? একটু আমাকে জানাই দিও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ঠিকঠাক মতো আছে কিনা। আগের ক্লাস করা না থাকলে কিন্তু আজকের ক্লাস বুঝবা না। আগের ক্লাস তোমার করা থাকা লাগবে। কেমন? আগের ক্লাস করলে দেখবে আজকের ক্লাসগুলো খুব সোজা লাগতেছে। ওকে, একটা সেকেন্ড আমি জাস্ট চেক করে দিই। হ্যাঁ, হ্যাঁ, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে, আশা করি তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। কেমন? একটু দাঁড়াও, আমি তাহলে মেনশন করে দিই সবাইকে। ওকে, তো সবাইকে আমি তাহলে মেনশন করে দিলাম। তাহলে চলো আমরা শুরু করে দিই আসো আস্তে আস্তে। ওকে, আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে। আর আমি বলি আজকে তোমার অলরেডি কিন্তু আমাদের 4 নাম্বার লেকচার পর্যন্ত উইকলি এক্সাম 1 হয়েছে, রাইট? সো মানে পারমাণবিক ব্যাসার্ধ যে টপিকটা সেটা কিন্তু উইকলি 1-এ কভার হয়ে গেছে। সো এটা বাদে বাকি যে টপিক মানে এই পর্যাপ্ত ধর্মের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ বাদে বাকি যেগুলো আছে, অর্থাৎ লেকচার 5 থেকে শুরু করে আজকে পর্যন্ত তোমার হচ্ছে যে সকল পর্যাপ্ত ধর্ম পড়ানো হবে, যে বাকি পর্যাপিত ধর্ম, যে বাকি যে পর্যাবৃত্ত ধর্ম, কেমন? অথবা আমি এভাবে লিখি শুধুমাত্র যে পর্যাবৃত্ত ধর্ম, বাট ওই যে কোনটা বাদে, পারমাণবিক ব্যাসার্ধ বাদে, পারমাণবিক ব্যাসার্ধ বাদে। এটার উপর কি হবে, আমাদের উইকলি এক্সাম 2 হবে। কেমন? ব্যাসার্ধ বাদে এটার উপর কি হবে, উইকলি এক্সাম 2 হবে। কয় তারিখ হবে বা কি বার হবে? উইকলি 2 হবে আমাদের বৃহস্পতিবার। অলরেডি আগেই ডেট ঘোষণা করা ছিল যে বৃহস্পতিবার কিন্তু আমাদের এই যে থার্সডে এটা কিন্তু আমাদের উইকলি এক্সাম 2 হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলো শুরু করি পড়া। আজকে আমাদের বাকিগুলো সব শেষ হয়ে যাবে পর্যাপ্ত ধর্ম। ওকে, তাহলে কি শুরু করবো? সবাই কি রেডি? একটু করে সবাই বলে দাও যে সবাই রেডি কিনা, তাহলে আমরা শুরু করে দিব। হ্যাঁ, চলো শুরু করি আসো। তাহলে লেকচার নাম্বার আজকে হচ্ছে 8। আমরা অলরেডি আইডিকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি পর্যন্ত পড়ে ফেলছি। আজকে আমরা যেটা শুরু করবো তড়িৎ ঋণাত্মকতা থেকে। তাহলে আজকে আমাদের ফার্স্ট টেস্টটা হবে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতাকে আমরা ইংলিশে কি বলি? ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতাকে ইংলিশে কি বলা হয় বলো তো? এটার ইংলিশ টার্ম হইতেছে আমার ইলেকট্রো। দেখো, আমি যদি তোমাকে সব সামারি করে দিই, একটু দেখো। আমাদের আয়নীকরণ শক্তি মনে আছে কিনা দেখো। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তিকে আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এটাকে কেউ কেউ এস দিয়ে লেখে, কেউ কেউ জেড দিয়ে লেখে, কোনো সমস্যা নেই। আয়োনাইজেশন এনার্জি, বা এটাকে আমরা সংক্ষেপে আসলে অ্যাকচুয়ালি আই.ই দিয়ে প্রকাশ করতাম। এরপর আমাদের কি ছিল? ইলেকট্রন আসক্তি। এরপর আমাদের ছিল ইলেকট্রন আসক্তি। এটাকে আমরা ইংলিশে বলতাম ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো তোমাদের মনে আছে কিনা, ইলেকট্রন অ্যাফিনিটি। এটাকে আমরা সংক্ষেপে ই.এ দিয়ে লিখতাম, রাইট? আর এরপরে আজকে যেটা আমরা পড়বো, যার নাম হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, এটাকে হচ্ছে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলি। ইলেকট্রোনেগেটিভিটি, নেগেটিভিটি। আর এটাকে হচ্ছে তোমার ই.এন দিয়ে প্রকাশ করা হয়। ওকে, বাট ইলেকট্রোনেগেটিভিটি বোঝার জন্য আমাদের যেটা প্রথমে বুঝতে হবে একটু করে, যে সমযোজী বন্ধন সম্পর্কে একটু আমাদের জানতে হবে। সমযোজী বন্ধনে কি হয় আমি তোমাকে একটু করে দেখাই আসো। ধরো তুমি একটা জিনিস আমাকে বলো তো, এই যে হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন থাকে? আমরা সবাই জানি হাইড্রোজেন ইলেকট্রন থাকবে একটা। আবার পাশে যদি আরেকটা হাইড্রোজেনকে চিন্তা করো, এই হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন থাকে, রাইট? এগুলো আমরা আগে পড়ে আসছি। এখন হাইড্রোজেন তো হচ্ছে পরমাণু, তাহলে এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে তার ইলেকট্রন বিন্যাসে কয়টা ইলেকট্রন থাকে? এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসে 2টা ইলেকট্রন থাকে। তাহলে এই হাইড্রোজেন চাইবে সেজন্য 2টা ইলেকট্রন প্রাপ্ত হইতে পারে। তখন সে কি করে বলতো? তখন হাইড্রোজেন পরমাণুর মধ্যে তো একটা করে ইলেকট্রন আছে, তখন তারা কিন্তু একটা ইলেকট্রন নিয়ে ওই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারতেছে না। তখন এখানে হবে কি, তখন এই হাইড্রোজেনটা বলবে এরকম, দেখো, তখন এই হাইড্রোজেনটা বলবে যে ভাই আমার কাছে তো একটা ইলেকট্রন আছে, তোমার কাছেও একটা ইলেকট্রন আছে। আর একটা হাইড্রোজেনকে বলবো তোমার কাছেও একটা ইলেকট্রন আছে। এক কাজ করি, চলো আমরা শেয়ারিং করি। শেয়ারিং করা মানে কিরকম? ধরো তোমার একটা কিছু কিনতে ইচ্ছা করতেছে, একটা অ্যাকাউন্ট মানে ধরো একটা সাবস্ক্রিপশন কিনতে ইচ্ছা করতেছে। ধরো সাবস্ক্রিপশনটার দাম হচ্ছে 100 টাকা। এবং তোমার কাছে আছে 50 টাকা, তোমার বন্ধুর কাছে আছে 50 টাকা। তখন তুমি বলবা যে ভাই আমার তো একা কেনার সামর্থ্য নাই এটা, আসলে তুমিও 50 টাকা দাও আমিও 50 টাকা দিই, দুইজনে মিলে অ্যাকাউন্টটা আমরা কিনি। তাহলে কাহিনী কি হবে? এর কাছে তো একটা ইলেকট্রন, এর কাছে একটা ইলেকট্রন, বাট এদের তো নিষ্ক্রিয় গ্যাসের মতো লাভ করতে হলে এর আর একটা করে ইলেকট্রন দরকার। দুজনের কি দরকার? আরো একটা করে ইলেকট্রন দরকার। তখন এ কি করে? এ যেটা করে এ বলে যে ভাই আমার কাছে তো একটা ইলেকট্রন আছে, তোমার কাছে একটা ইলেকট্রন আছে, তো চলো আমরা ইলেকট্রনগুলো শেয়ারিং করি।
ইলেকট্রনগুলো শেয়ারিং করে কি হয়, ইলেকট্রনগুলো কই চলে আসে বলো তো, মাঝ বরাবর চলে আসে। ইলেকট্রন শেয়ারিং করা হলে ইলেকট্রনগুলো কই চলে আসে, এই যে মাঝ বরাবর চলে আসে। এই যে দেখো একটা বন্ধন তৈরি হয়েছে এবং ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তৈরি হয়েছে, তাহলে এই বন্ধনটাকে আমরা কি বন্ধন বলি বলতে পারবা? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন তৈরি হয়, আমরা ডিটেলস আলোচনা করব সমযোজী বন্ধন নিয়ে, বাট হালকা আইডিয়া দিচ্ছি। ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা বলি সমযোজী বন্ধন। তাহলে এই বন্ধনটাকে কি বলা হবে বলো তো? এই বন্ধনটাকে বলা হবে সমযোজী বন্ধন। দেখো আমি আরেকবার বুঝাই বলি, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন গঠিত হবে, শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন গঠিত হবে তাকে বলা হবে সমযোজী বন্ধন। এটাকে আমি কি বলবো? সমযোজী বন্ধন বলবো আমরা। তাহলে এইখানে যে বন্ধনটা জেনারেট হয়েছে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। দেখো এটার ফলে লাভ কি হয়েছে, এই যেখানে যে দুইটা ইলেকট্রন আসছে না, এই দুইটা ইলেকট্রন আসার ফলে প্রথম এই হাইড্রোজেন বলবে যে তাহলে ভাই যেহেতু শেয়ারিং করে ফেলছি এই ইলেকট্রন দুইটা আমার। আবার এই হাইড্রোজেনটারও বলবে যে আমার যেহেতু এই দুইটা ইলেকট্রন আমিও শেয়ার করছি এখানে, তাহলে এই দুইটা ইলেকট্রন আমার। মানে কি, একজন দিছে ধরো 50 টাকা, আরেকজন দিছে ধরো 50 টাকা, 100 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট কিনছে, ওই অ্যাকাউন্টটাকে আমিও নিজের বলে দাবি করব, আবার ও কি বলবে, নিজের বলে দাবি করবে। তাহলে আমি যদি তোমাকে এখন কোয়েশ্চন করি, এই যেখানে বন্ড তৈরি হওয়ার ফলে একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, মনে রাখবে একটা বন্ধনে সবসময় কি থাকে, দুইটা ইলেকট্রন থাকে। তাহলে বলো তো এই হাইড্রোজেনের কাছে কয়টা ইলেকট্রন আছে এখন? এই হাইড্রোজেনের কাছে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা ইলেকট্রন থাকবে, যেহেতু সে বন্ধন গঠন করছে, রাইট? সো তার মানে এটা কিন্তু অষ্টক বলতেছি, হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে। তাহলে এইভাবে কিন্তু সে কি হয়, স্টেবিলিটি অর্জন করে। তো এখন কাহিনী কি হয় দেখো, এই ক্ষেত্রে ঝামেলা হয় না। যেমন একটা জিনিস তুমি চিন্তা করে দেখো তো, এই যে এই হাইড্রোজেন, এই ক্ষেত্রে আর এই হাইড্রোজেন এটা কিন্তু সেম, এই ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না। ঝামেলা কই হয় জানো? ঝামেলাটা হয় এই সব জায়গায়। দেখো ধরো তুমি কথার কথা এখানে হাইড্রোজেনকে নিছো, হাইড্রোজেনে ধরো একটা ইলেকট্রন আছে, এখন হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনকে ধরো খুঁজে পাচ্ছে না। ধরো হাইড্রোজেন তার কাছাকাছি কাকে খুঁজে পাইছে? ক্লোরিনকে খুঁজে পাইছে। তোমরা কি কেউ বলতে পারবা ক্লোরিনের যোজ্যত স্তরে কয়টা ইলেকট্রন থাকে? ক্লোরিনের যোজ্যত স্তরে কয়টা ইলেকট্রন থাকে কেউ বলতে পারবা? ক্লোরিনের যোজ্যত স্তরে 7টা ইলেকট্রন থাকে। তাহলে আমি শুধু ওগুলোকে দেখাই, ধরো এখানে ক্লোরিনের যোজ্যত স্তরে আমি ইলেকট্রনগুলোকে আমি এক্স দিয়ে দেখাচ্ছি। ক্লোরিনের যোজ্যত স্তরে এখানে 7টা ইলেকট্রন থাকে, রাইট? 7টা ইলেকট্রন থাকে, দেখো 7টা ইলেকট্রন আছে। এখন ক্লোরিনেরও 1টি ইলেকট্রন দরকার, হাইড্রোজেনেরও কি দরকার? 1টি ইলেকট্রন দরকার। তখন এরা একটা চুক্তিতে আসে, তখন এরা কি করে, চুক্তি করে কি যে ভাই ঠিক আছে তোমারও তো 1টা ইলেকট্রন লাগবে। হাইড্রোজেন বলবে যে ভাই আমার কাছে তো 1টা ইলেকট্রন আছে, আর ক্লোরিন বলবে যে আমার কাছেও তো ইলেকট্রন আছে, আমিও তো ইলেকট্রন হারা না, আমার কাছেও তো ইলেকট্রন আছে, চল ইলেকট্রনগুলো আমরা শেয়ারিং করি। আসলে ইলেকট্রনগুলো আমরা কি করি, শেয়ারিং করি। এই যে এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটা চল আমরা শেয়ারিং করি। এই যে দেখো ইলেকট্রন তখন এখানে শেয়ারিং হবে, এই ইলেকট্রন এখানে শেয়ারিং হবে, ইলেকট্রন এখানে কি হবে, শেয়ারিং হবে। তখন ইলেকট্রনগুলো এখানে দেখো মাঝ বরাবর চলে আসবে। তাহলে বলো তো এখানে কোন বন্ধন গঠিত হয়েছে? এখানে কোন বন্ধন গঠিত হয়েছে? এখানেও কিন্তু কি গঠিত হয়েছে বলো তো, সমযোজী বন্ধন গঠিত হয়েছে। বাট প্রবলেমটা কি দেখো, প্রবলেমটা হচ্ছে দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এই জায়গায় কি ছিল বলো তো, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, তাই দুইজনই কি সেম পাওয়ারের। তাই এখানে যে ইলেকট্রনগুলা শেয়ারকৃত, যে ইলেকট্রনগুলা এগুলো, এটা এই ইলেকট্রনগুলোকে আমি কি বলবো, শেয়ারকৃত ইলেকট্রন। যে ইলেকট্রনগুলো এই যে শেয়ার হয়েছে দেখো, এগুলোকে আমরা বলতে পারি শেয়ারকৃত ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোকে আমরা বলতে পারি শেয়ারকৃত ইলেকট্রন। দুজন এখানে সেম হওয়ার কারণে দুজনের ক্ষমতা সেম। তাহলে ব্যাপারটা কি, এর ক্ষমতা যতটুকু এর ক্ষমতাও ততটুকু, তাহলে এই ইলেকট্রনগুলো একদম মাঝ বরাবর থাকবে, কারণ কেউ কাউকে টেনে আনতে পারবে না। কাহিনী কি হবে, এও যতটুকু বলে টানবে ও ঠিক ততটুকু বলেই টানবে, যেটা দুইজন সেম এখানে, তাহলে এই ইলেকট্রনগুলো একদম মাঝ বরাবর থাকবে। বাট তুমি চিন্তা করে দেখো তো, এই জায়গাতে এই ইলেকট্রনগুলো কি মাঝ বরাবর থাকবে? কি মনে হয়, এই ইলেকট্রনগুলো কি মাঝ বরাবর থাকবে? কি মনে হয়? এই ইলেকট্রনগুলো কিন্তু মাঝ বরাবর থাকবে না। কাহিনী হচ্ছে দেখা যায় যে তোমার যারা পর্যায় সারণীর ডান দিকে অবস্থিত, তাদের এই মাঝখানের বা শেয়ারকৃত ইলেকট্রনকে টেনে নেওয়ার ক্ষমতা অধিক থাকে। তখন কি হবে বলতো, মানে আমি আরেকবার লাইনটা বলি, যারা পর্যায় সারণীর ডান দিকে অবস্থিত তাদের সমযোজী বন্ধনের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন থাকে তাকে টেনে নেওয়ার ক্ষমতা অধিক। তখন দেখা যায় কি, এই ইলেকট্রন যেগুলো আছে, এই যেখানে যে শেয়ারকৃত ইলেকট্রন আছে, এগুলা কোন দিকে চলে যায় বলতো? এগুলো হচ্ছে দেখা যাবে এই ক্লোরিনের দিকে কিছুটা হেলে থাকে, এই ক্লোরিনের দিকে কিছুটা কি হয়, হেলে থাকে, বা এই ক্লোরিনের দিকে একটু সরে যায়। মানে ইলেকট্রন যে ইলেকট্রন মেঘটা কি হয়, ক্লোরিনের দিকে কিছুটা সরে যায় বা ক্লোরিনের দিকে কিছুটা হেলে যায়। এই ঘটনাটাকে আমরা বলতে চাই কেন ঘটে, তড়িৎ ঋণাত্মকতার কারণে। বেসিক্যালি তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে একটা সমযোজী যৌগের অণুতে যে দুইটা মৌলের মধ্যে এই যে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আমি ডেফিনেশন লিখে দিই, পরে আমি বোঝাচ্ছি। তাহলে আমরা মনে রাখবো সমযোজী যৌগের অণুতে, আগে ডেফিনেশনটা লিখে দিই, সমযোজী যৌগের সমযোজী যৌগের অণুতে উপস্থিত মৌলের
সমযোজী বন্ধনের উপস্থিত মৌলের শেয়ারকৃত ইলেকট্রনকে, উপস্থিত মৌলের শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার, টেনে নেয়ার ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে তড়িৎ ঋণাত্মকতার ডেফিনেশনটাকে আমরা বুঝতে পারছি সবাই। তো দেখো এই যে সমযোজী, এই যে দেখো আমাদের এই যে সমযোজী, দেখো সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ তৈরি হবে তাকে বলা হবে সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ তৈরি হয় তাকে বলে সমযোজী যৌগ। তো এই যে একটা সমযোজী যৌগ আছে, এই সমযোজী যৌগে এটার অণুতে উপস্থিত যে মৌলের শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা তাকে আমরা বলে থাকি তোমার বলো তো ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কি তোমরা তড়িৎ ঋণাত্মকতার ডেফিনেশনটা বুঝতে পারছো সবাই? ডেফিনেশনটাকে সবাই বুঝতে পারছি আমরা তড়িৎ ঋণাত্মকতার? হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে এটা তুলে ফেলো, তোলা হইলে একটু আমাকে জানো। আচ্ছা, আশা করি এগুলো বুঝতে পারছি আমরা, কারো এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো একটা জিনিস এখানে দেখাই। তার মানে আমরা দেখতেছি এখানে, ধরো এখানে যদি হাইড্রোজেন থাকে, এখানে যদি সিএল হয়, এখানে যদি সিএল থাকে, তাহলে তুমি বলতেছো এই যে এখানে মাঝখানে যে ইলেকট্রনগুলো থাকার কথা, ইলেকট্রন ম্যাগটা মাঝখানে থাকার কথা, বাট মাঝখানে না থেকে কি হবে, ইলেকট্রন ম্যাগটা ক্লোরিনের দিকে কিছুটা হেলে থাকবে, এদিক দিয়ে চলে আসবে ইলেকট্রন ম্যাগটা। তার মানে ইলেকট্রন ম্যাগটা সামান্য এদিক দিয়ে থাকবে। তাহলে ইলেকট্রন যেখানে বেশি থাকে সেখানে কোন ধরনের চার্জ উপস্থিত, পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ? ইলেকট্রন যে প্রান্তে হেলে থাকে সেই প্রান্তে কি ধরনের চার্জ উপস্থিত, নেগেটিভ চার্জ। ইলেকট্রন যেদিকে থাকবে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ, আর যেদিকে থাকবে না সেটা হচ্ছে পজিটিভ চার্জ। একটা জিনিস জানো, পজিটিভ চার্জ বলে কোনো কিছু নাই। পজিটিভ চার্জ অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রনের অভাব। যে জায়গায় ইলেকট্রন থাকবে না সেটাকে তুমি পজিটিভ চার্জ বলি আমরা। ধরো এক জায়গা থেকে ধরো কথার কথা ইলেকট্রন ধরো আগে এখানে ছিল, এখন ইলেকট্রনটা ধরো এই জায়গাটা থেকে ইলেকট্রন ধরো এখানে চলে গেছে এখন, তাহলে এই জায়গায় একটা ফাঁকা স্থান হয়েছে না, তাহলে এটা হবে প্লাস চার্জ। আগে প্রথমে এখানে ইলেকট্রন ছিল না, তাহলে এটা হবে প্লাস চার্জ। মানে ইলেকট্রন যেখানে থাকে না সেটা হচ্ছে প্লাস চার্জ হয়। বুঝতে পারছো? আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হইলো, যেহেতু ইলেকট্রন ম্যাগটা এদিক দিয়ে হেলে আছে, তাহলে আমরা কি করবো, এই ক্লোরিনের উপর একটা আংশিক ঋণাত্মক চার্জ দিব, আর হাইড্রোজেনের উপর একটা আংশিক ধনাত্মক চার্জ দিব, যেহেতু সে সামান্য ইলেকট্রন হারাই ফেলছে। এই ডেল্টা মানে কি, এই মনে রাখবা, এই ডেল্টা যেগুলো আছে ডেল্টা দ্বারা বোঝায় আংশিক চার্জ। ডেল্টা দ্বারা কি বোঝায়, আংশিক চার্জ। আংশিক চার্জ আর অ্যাকচুয়াল চার্জের মধ্যে পার্থক্য বুঝাইছিলাম না তোমাদেরকে, মনে আছে এগুলা? আংশিক চার্জ আর অ্যাকচুয়াল চার্জের মধ্যে পার্থক্য বুঝাইছিলাম। ধরো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় সেটা হবে সোডিয়াম প্লাস, সেটা কিন্তু সোডিয়াম ডেল্টা প্লাস না। বাট আংশিক চার্জ মানে হচ্ছে কোন একটা দিকে জাস্ট ইলেকট্রন কিন্তু এখানে কোনো আদান প্রদান হয় নাই, জাস্ট একদিকে একটু হেলে আছে, এইটা হচ্ছে আমাদের আংশিক চার্জ। মানে বুঝতে পারছো? আরেকবার বলি, দেখো ধরো কথার কথা সোডিয়াম সে যদি একটি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সেটাকে আমরা বলি সোডিয়াম প্লাস, মানে এটা হচ্ছে একটা পূর্ণ চার্জ, মানে ইলেকট্রন ছেড়ে দিছে। বাট যদি কি হয় বলতো, ইলেকট্রন না ছেড়ে শুধু যদি একটু এদিক ওদিক যায় ইলেকট্রনগুলো, মানে ব্যাপারটা কি, এখানে ইলেকট্রন মেঘগুলো মাঝখানে থাকার কথা ছিল, বাট মাঝখানে না থেকে একটু হেলে পড়ছে, এদিক দিয়ে একটু হেলে পড়ছে, তার মানে এদিক দিয়ে একটু ইলেকট্রন ঘনত্ব বেশি ডান পাশে, তখন এটাকে আমরা আংশিক চার্জ দিয়ে প্রকাশ করি। এখানে কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় নাই, বাট একটি ইলেকট্রনটা একটু এদিকে সরে গেছে, সরে যাওয়াটাকে আমরা বলি আংশিক চার্জ। তাহলে এখানে কিন্তু আংশিক চার্জ হবে ঋণাত্মক, এখানে হবে আংশিক চার্জ ধনাত্মক। বুঝা গেছে নাকি বুঝো নাই? বলো একটু করে, এতটুকু বোঝা গেছে কিনা? তাহলে একটা জিনিস তুমি আমাকে বলো তো, সেটা হইলো যেই যৌগে ভালো করে বুঝো, এখানে কিন্তু প্লাস মাইনাস তৈরি হয়েছে, এখানে কিন্তু কি তৈরি হয়েছে, প্লাস মাইনাস তৈরি হয়েছে, তাহলে এটা একটা পোলার যৌগ হবে। পোলার যৌগ নিয়ে ডিটেলসে পরে বুঝাবো। আচ্ছা, বুঝো নাই? কোনটা বুঝো নাই আমি বলি তোমাকে, দেখো। আচ্ছা, এটা আমি নেক্সট পৃষ্ঠে আলোচনা করি, আসো এটা একটু নেক্সট পৃষ্ঠে আলোচনা করি, আসো। এতগুলো তুলে হয়েছে সবার, চলো নেক্সট পৃষ্ঠায় যাই। ওকে, ঠিক আছে, দাঁড়া এটা একটু কপি করে আসো, এরপর চলো আমি ডিলিট করে দিই পেজটাকে, এই ইয়াটাতে লেখাগুলোকে, তারপরে চলো বিস্তারিত আলোচনা করি। এই যে ওই প্লাস মাইনাসটা নিয়ে আলোচনা করতেছি, দেখো মানে আংশিক চার্জ আর পূর্ণ চার্জের মধ্যে পার্থক্য। ধরো যদি এরকম হয়, ধরো এখানে তোমার কাছে একটা সোডিয়াম আছে, এখন সোডিয়ামে তো ইলেকট্রন থাকে 11টা, যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করে ফেলো তাহলে কিন্তু এটা সোডিয়াম প্লাস হয়ে যাবে। প্লাস বলতে কি বোঝায়, একটা ইলেকট্রনকে হারায় ফেলছে। বা ধরো অক্সিজেন, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটা কিন্তু কি হয়ে যায়, অক্সিজেন মাইনাস হয়ে যায়। এগুলো তোমাদেরকে পড়াইছি, এগুলো হচ্ছে মানে ধরো মেইন চার্জ বা এটা পূর্ণ চার্জ। বাট যদি এরকম হয়, ধরো এখানে HCl কে তুমি নিছো, তো এখানের মধ্যে ইলেকট্রনগুলো এখানে আছে, ইলেকট্রনগুলো জাস্ট ক্লোরিনের দিকে হেলে পড়ছে, তখন এখানে কি ডাইরেক্ট মাইনাস আর প্লাস দিলে এটা কি ঠিক আছে বলো তো?
এখানে যদি মাইনাস আর প্লাস দুইভাবে করে, এগুলো কি ঠিক আছে? এটা তো ঠিক নাই। কেন কেন ঠিক নাই বলো তো? কারণ এখানে তো কোন ইলেকট্রন এ তো গ্রহণ করে নাই, বা এই কোন ইলেকট্রন তো ছেড়ে দেয় নাই। এখানে যে ঘটনাটা ঘটছে, ইলেকট্রনটা সরে আসছে জাস্ট, কেউ কোনো গ্রহণও করে নাই, কেউ কোনো ত্যাগও করে নাই। এখানে ত্যাগ করে ফেলছে তাই প্লাস, এখানে গ্রহণ করছে তাই মাইনাস, মানে পূর্ণ চার্জ দিছি। বাট কাহিনী কি হবে, এখানে জাস্ট সরে আসছে। এরকম সরে আসলে সেটাকে আমরা প্লাস মাইনাস দিয়ে দেখাই না, সেটাকে আমরা কিভাবে দেখাই? দেখাই হচ্ছে আমরা এটার উপরে আংশিক ঋণাত্মক চার্জ, এর উপরে আংশিক ধনাত্মক চার্জ। আশা করি বুঝতে পারছো জিনিসটা, এবার আশা করি ক্লিয়ার। ওকে, ভেরি গুড। এইবার দেখো একটা জিনিস, সেটা হলো কোনো একটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কত হবে সেটা কয়েকটা স্কেলে নির্ধারণ করা যায়। দেখো তড়িৎ ঋণাত্মকতার মান যেগুলো আছে, আমি বলি তোমাকে, কোন একটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার যে মান আছে, তড়িৎ ঋণাত্মকতার যে মানগুলো আছে, মান, এটা কয়েকটা স্কেলে নির্ধারণ করা যায়। যেমন তড়িৎ ঋণাত্মকতার মান আমরা একটা এই যে পাউলিং স্কেলে নির্ধারণ করতে পারি, বা এটাকে কেউ কেউ পোলিং স্কেলও বলে, পোলিং স্কেলে নির্ধারণ করা হয়। আবার এটাকে কেউ কেউ মিলিকান স্কেল, এটাও একটা স্কেল তড়িৎ ঋণাত্মকতার মান নির্ধারণ করার জন্য। ওকে, সো আমরা প্রথমে আগে পোলিং স্কেলটা পড়বো। আমরা প্রথমে আগে কি পড়বো? পোলিং স্কেলটা পড়বো। এটাকে চলো আমি একটু এখানে নিয়ে আসি। ওকে, সো আমরা প্রথমে আগে পোলিং স্কেলটা পড়বো। সো চলো দেখি আসো। দেখো একটা জিনিস মনে রাখবা, ফার্স্ট আগে চলো আমি কিছু বক্স এঁকে ফেলি। কেমন? ধরো এখানে কিছু, চলো আমি বক্স এঁকে ফেলি। দাঁড়াও, হলুদ কালার দিয়ে কিছু বক্স আঁকি। আসো, ধরো এখানে একটা বক্স আঁকতেছি। হ্যাঁ, তারপর ধরা যাক তোমার হচ্ছে আমাদের এই জায়গায় একটা বক্স আঁকতেছি, এই জায়গায় একটা বক্স আঁকতেছি। তুমি কি করো, জাস্ট এখানে এরকম ওই দ্বিতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়ে আঁকতেছি। কেমন? দ্বিতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়ে আঁকতেছি। 4, তারপরে তোমার এখানে হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে এখানে 7, এবং এখানে 8 দরকার নেই, মানে কারণ নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আর এটাকে চলো কপি করি, এটাকে চলো এখানে কপি করতেছি। ঠিক আছে? ওকে, এটাকে একটু ছোট করে দিয়ে আসো, সবগুলাকে একটু সামান্য, কিছুটা স্পেস পাবো। ওকে, একটু করে চলো এই জিনিসটা আঁকো, আঁকার পর আমি তোমাকে বুঝাচ্ছি জিনিসটা। এই জিনিসটা জাস্ট একটু এঁকে ফেলো, আঁকার পরে তোমাকে আমি বুঝাচ্ছি। এখানে একটা দাও, তারপরে ধরো তুমি হচ্ছে এখানে একটা দাও। ওকে ওকে, তারপরে তুমি এখানে একটা দিতে পারো। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলোই তোমাকে দেখাচ্ছি। এটা আঁকা হইলে একটু আমাকে বলো, এটা আঁকা হইলে একটু আমাকে বলো। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়ে। কেমন? সবার আঁকা হয়েছে? এটা জাস্ট সিম্পল আমি বক্স করে ফেললাম, আর কিছুই না। ওকে, আশা করি আঁকছো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, বক্সগুলো তুমি নোট করতে পারো, বা বক্স না করে শুধু লেখা যায়, সমস্যা নেই। দেখো ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন। মনে রাখবা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হয়ে থাকে 2.1। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা মান কত? 2.1। প্রথমে এটা মুখস্থ রাখতে হবে একটু। তারপর হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হয়ে থাকে 1। ভাই এগুলো কোন স্কেলে নির্ধারণ করতেছি? এগুলো হচ্ছে আমাদের পোলিং স্কেলের মান, মানে পোলিং স্কেলে তড়িৎ ঋণাত্মকতার মান। পোলিং স্কেলে এটার মান কিভাবে আসছে সেটা মনে রাখার দরকার নেই, বা সেটা প্রমাণ দরকার নেই আমাদের। তাহলে পোলিং স্কেল অনুযায়ী হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। লিথিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি কত? 1। তারপরে তোমার যে সোডিয়াম আছে, সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 0.9। আর পটাশিয়াম যেটা থাকে, পটাশিয়ামের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 0.8। এগুলো একটু মনে থাকবে, 2.1, 1, 0.9, 8, 0.8, মানে দেখতেছি একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকে। আর কমাটাই উচিত। কেন বলো তো কমে? কারণ উপর থেকে নিচে যাওয়া মানে আকার বাড়বে, আর আকার বাড়লে কি হবে? আকার বাড়লে ওই যে তোমার নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়তেছে, ফলে ইলেকট্রনটাকে টেনে আনার ক্ষমতা কমবে, ফলে এই জন্য কিন্তু আলটিমেটলি ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকবে, রাইট? আর বাম থেকে ডানে গেলে কী হবে বলো তো? ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে না কমবে? বাম থেকে ডানে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে না কমবে? বাম থেকে ডানে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে না কমবে? ভাই কোনটা মুখস্থ করা লাগবে আমি তোমাকে বলতেছি। দেখো শুধুমাত্র এই 4টা ভ্যালু একটু মনে রাখা লাগবে, বাকিগুলো মনে রাখা লাগবে না। শুধুমাত্র এই 4টা ভ্যালু মনে রাখা লাগবে, বাকিগুলো আমি টেকনিক্যালি শিখাবো। দেখো বাম থেকে ডানে গেলে কি হবে? ওই যে নিউক্লিয়াসের চার্জ বাড়বে, ফলে কক্ষপথটা অ্যাড হচ্ছে না, তাহলে নিউক্লিয়াসের চার্জ বাড়লে ওই ইলেকট্রনকে টেনে নেওয়ার ক্ষমতা বাড়বে, আর টেনে নেওয়ার ক্ষমতা কিন্তু তুমি ইলেকট্রোনেগেটিভিটি বলছো, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা এইবার দেখো, এইবার কি করবা তুমি? এখানে 1 আছে না? দেখো আগে মৌলগুলো লিখে ফেলো। এখানে লিথিয়াম থাকে, এখানে বেরিলিয়াম থাকে, তারপর এখানে বোরন থাকে, তারপর এখানে কার্বন থাকে, তারপর এখানে হচ্ছে নাইট্রোজেন থাকে, এখানে অক্সিজেন থাকে, এখানে ফ্লোরিন থাকে। আর এই নিষ্ক্রিয় গ্যাসগুলো লেখার দরকার নেই। ওকে, তুমি কি করবা? সবার সাথে এই 1 আছে না এখানে, এই 1-এর সাথে 0.5 যোগ করবা। আচ্ছা এটার সাথে যদি 0.5 যোগ করো তাহলে কত আসবে? 1.5 আসবে। এটার সাথে 0.5 যোগ করলে কত আসবে? এটা আসবে 1.5।
এটার সাথে 0.5 যোগ করলে কত আসবে? এটা আসবে 2.0। এটার সাথে 0.5 যোগ করলে কত আসবে? এটা আসবে 2.5। এটা আসবে কত? 3.0। এটা আসবে কত? 3.5। এটা আসবে কত? 4.0। এটাকে মনে রাখতে পারবা? কঠিন কিছু বলো তো? কি করছি জাস্ট এটার সাথে যখন এখান থেকে এখানে গেছি কত করে অ্যাড করছি? 0.5 করে অ্যাড করছি, আর কিছুই না। প্রত্যেকের সাথে 0.5 করে অ্যাড করে, এটাই হচ্ছে পোলিং স্কেল। পারবা? এবার দেখো এখানে কি করতে হয় জানো? 0.3 অ্যাড করতে হয়। ধর এখানে সোডিয়াম, বাট কি একটু একটু ব্যতিক্রম আছে কিছু জায়গায়, এখন লিখিও না। দেখো ম্যাগনেসিয়াম এগুলো লিখো, অ্যালুমিনিয়াম, তারপর এখানে পাবা সিলিকন, এখানে পাবা ফসফরাস, এখানে পাবা সালফার, এখানে পাবা তুমি হচ্ছে ক্লোরিন। ভালো করে বুঝো। দেখো ম্যাগনেসিয়াম যেটা আছে এখানে 0.3 অ্যাড করবা, 0.9 এর সাথে 0.3 অ্যাড করলে 1.2 হয়। এখানে কত হবে? এখানে 1.5 হবে। 1.3 অ্যাড করলে এখানে কত হবে? 1.8 হবে। এখানে কত হবে? 2.1 হবে। বুঝছো? এবার এখানে 2.4 হওয়ার কথা, বা 2.4 না হয়ে এখানে 0.4 যোগ করতে হয়। এই জায়গা থেকে এই জায়গায় গেলে কত যোগ করতে হয়? 0.4 যোগ করতে হয়, তাহলে এটা হবে 2.5। আর এই জায়গা থেকে এই জায়গায় গেলে 0.5 যোগ করতে হয়, মানে এটা হয় 3.0। জাস্ট এই দুটাই ব্যতিক্রম। আর সব জায়গাতে কি করতে হয় বলো তো? এখান থেকে তুমি এখানে যাও, এখান থেকে এখানে যাও, সব জায়গায় এই 0.3 করে অ্যাড করতে হয়। এগুলো মনে থাকবে না? দেখো তো, 2-3 বার প্র্যাকটিস করলে তুমি মনে থাকবে জিনিসগুলো। ওকে? আচ্ছা, আর এখানে কি হবে দেখো, এখানে 3.0 হওয়ার পরে এখানে হয়ে যাবে তোমার হচ্ছে 2.8। এটা হয়ে যায়, এখানে আমরা সবাই জানি ব্রোমিন হয়, আর এখানে হচ্ছে আয়োডিন হয়, তাহলে এটা হবে 2.8 আর এটা হবে 2.5। তো এই ভ্যালুগুলো জাস্ট আমাদের যদি একটু মনে রাখি তাহলে আমাদের এখানে কাজ হয়ে যাবে। দেখো এগুলো হচ্ছে আমাদের পোলিং স্কেলে প্রত্যেকটা মোলের ইলেকট্রোনেগেটিভিটি। আশা করি এটা বুঝতে পারছো। দেখো নিষ্ক্রিয় গ্যাসের থাকে না কেন? নিষ্ক্রিয় গ্যাসের কি ইলেকট্রনকে নিজের দিকে টেনে আনার দরকার আছে? বলো তো, নিষ্ক্রিয় গ্যাসগুলোর কি ইলেকট্রনকে নিজের দিকে টানার দরকার আছে? না, সে তো স্টেবল, তো সে তো বন্ধনই গঠন করে না। দেখো যদি তুমি ইলেকট্রোনেগেটিভিটি দেখাইতে চায়, তাকে তো আগে সমযোজী বন্ধন গঠন করতে হবে, তারপরে না সেই ইলেকট্রনকে নিজের দিকে টানার ব্যাপার আসতেছে। তো নিষ্ক্রিয় গ্যাসগুলো তো সমযোজী বন্ধনই গঠন করে না, তাদের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে? ওকে। ব্রোমিন আর আয়োডিন একটু মনে রাখতে হবে, 0.2 আর 0.3 করে কমে, এতটুকুই। উপর থেকে নিচে গেলে তো আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি কমে। আচ্ছা এখন দেখো এই যে এটা তাহলে কোন স্কেলের ভিত্তিতে আমরা পাইলাম? এটাকে আমরা পাইলাম এই আমাদের পাউলিং স্কেলের ভিত্তিতে তড়িৎ-ঋণাত্মকতার মান। এটা হচ্ছে আমাদের পাউলিং স্কেলের ভিত্তিতে তড়িৎ-ঋণাত্মকতার মান। এখন এই পাউলিং স্কেলে তুমি যদি লক্ষ্য করে দেখো কাদের কাদের ইলেকট্রোনেগেটিভিটির মান সমান হচ্ছে, একটু যদি আমরা লক্ষ্য করে দেখি, দেখো তো 2.1 কাদের কাদের মান আছে দেখো। তুমি যদি খেয়াল করে দেখো এই যে হাইড্রোজেন আর ফসফরাস, এই স্কেল অনুযায়ী হাইড্রোজেন আর ফসফরাসের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি সমান। দেখো ভালো করে দেখো, এই স্কেলটা অনুযায়ী হাইড্রোজেন এবং ফসফরাসের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির মান সমান। সেটা কত হয়ে থাকে? 2.1 হয়ে থাকে। এরপর যদি তুমি যাও দেখো এখানে কার্বন, সালফার এবং আয়োডিন তিনটার দেখো মান সমান। এগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে না, আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি। এগুলো মুখস্থ রাখতে হবে না, জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি। এটা 2.5 হয়ে থাকে। তারপর তুমি যদি যাও এখানে দেখো নাইট্রোজেন আর ক্লোরিন, খেয়াল করো নাইট্রোজেন আর ক্লোরিন দুইটাই কিন্তু 3.0 করে হয়ে থাকে। ঠিক আছে? আবার তুমি যদি এখানে যাও বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম, দেখো এটাও কিন্তু সমান হয়ে থাকে। তুমি যদি দেখো বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম এটার মানও কিন্তু সমান হয়ে থাকে, কত? 1.5 হয়ে থাকে। তার মানে আমরা দেখতেছি পোলিং স্কেলে কিছু কিছু মোলের ইলেকট্রোনেগেটিভিটির মানটা আসলে সমান হয়ে থাকে, মানে ভ্যালুটা আসলে সমান আছে। এটাতে কোনো মানে কাবজা পাওয়ার দরকার নেই, বা মানে টেনশন নেওয়ার দরকার নেই। আমাকে বলে এগুলো বোঝা গেছে কিনা, জাস্ট আমরা এখান থেকে কিছু পোলিং স্কেল, এটাকে আমরা বলি পোলিং স্কেল। এটা তুলে হলে একটা আমাকে তাহলে তাড়াতাড়ি বলো, তারপর আমরা নেক্সটে চলে যাবো। ওকে, এটা কি তোলা হয়েছে ভাই? ব্রোমিন এবং আয়োডিনটা একটু মনে রাখতে হবে। দেখো ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখছো, সেটা হলো এই যে আমরা দেখছিলাম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কিন্তু ফ্লোরিন থেকে বেশি ছিল, বাট ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে কিন্তু সেই ব্যতিক্রমটা থাকে না। কেমন? তাহলে এই জিনিসটা কিন্তু আর ব্যতিক্রম হবে না, ওটা শুধুমাত্র ব্যতিক্রম ছিল কোথায়? গ্রুপ ভিত্তিকে ওই যে ইলেকট্রন অ্যাফিনিটিতে, কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রমটা হবে না। আশা করি এটা বোঝা গেছে। ওকে, এবার চলো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সট আমরা এখন আলোচনা করবো ইলেকট্রোনেগেটিভিটি নির্ভরশীলতা। প্রথমে আমরা দেখব যে পরমাণুর আকার এটার উপর কিভাবে ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটি। পরমাণুর আকার তুমি বুঝতে পারতেছো। এখানে দেখো যে আমাদের যদি একটা গ্রুপে, তুমি যদি একটা গ্রুপে উপর থেকে নিচে যাও, উপর থেকে যদি তুমি নিচে যাও তাহলে কি হবে? উপর থেকে নিচে যাওয়ালে আকার বাড়বে। ভালো করে দেখি আসো, একটা গ্রুপে তুমি যদি কি করো, উপর থেকে নিচে যাও, তাহলে এই ক্ষেত্রে আকারটা বাড়ে। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট আকার বাড়ে। আকার যদি বাড়ে তাহলে নিউক্লিয়াস হতে এই যে দূরত্ব যেটা আছে এটা কি বাড়বে না কমবে? ওই সর্ববহিষ্ঠ কক্ষপথের বাড়বে। তাহলে ইলেকট্রন টানার ক্ষমতা কি হয়? কমবে না বাড়বে বলো তো? ইলেকট্রন টানার ক্ষমতা যদি দূরত্ব বেড়ে যায় তাহলে ইলেকট্রন টানার ক্ষমতা কমবে।
দূরত্ব বাড়লে ইলেকট্রন টানার ক্ষমতা কমবে। আর টানার ক্ষমতা কমাটাকে আমরা কি বলতেছি, ইলেকট্রোনেগেটিভিটি যেটা আছে এটা কিন্তু কমবে, এটা কিন্তু কমবে, মনে থাকবে এটা। এটাকে আমরা বলি গ্রুপ ভিত্তিক সম্পর্ক। দেখো তোরা বুঝছো কিনা গ্রুপ ভিত্তিক সম্পর্কটা? হ্যাঁ, এটা কি বুঝতে পারছি? হ্যাঁ, আরেকটা স্কেল আছে মিলিকান স্কেল, এটা আমি দেখাবো। মিলিকান স্কেল মুখস্থ রাখতে হয় না, পোলিং স্কেল থেকেই মিলিকান স্কেলে যাওয়া যায়। পোলিং স্কেল থেকেই দেখো কোন সময় ধাতু সমযোজী বন্ধন গঠন করে সেটা আমরা দেখাবো। একটা টপিক আছে আমাদের পোলারায়ন বা পোলারাইজেশন, সেটাতে আমরা আলোচনা করবো, এখন না, কেমন? ওকে, আশা করি বুঝতে পারছি এটা। ওকে, এটা তো বুঝা গেছে সবার। এবার আসো সেকেন্ডে যাই। সেকেন্ডে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের চার্জের উপর কিভাবে ডিপেন্ড করে। নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসের চার্জ, দেখো পরমাণুর আকারটাকে আমরা বলি ওই যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। তুমি যদি একটা পর্যায়ের বাম থেকে ডানে যাও, তুমি যদি একটা পর্যায়ের বাম থেকে ডানে যাও তাহলে কি হবে? বাম থেকে ডানে গেলে দেখো, ভালো করে দেখো, বাম থেকে ডানে যাওয়া হইলে তোমার কিন্তু আমাদের এই যে নিউক্লিয়াসের চার্জ, এটা কি বাড়বে না কমবে? নিউক্লিয়াসের চার্জটা কিন্তু বাড়বে, বাম থেকে ডানে যাওয়া হলে চার্জ বাড়বে। আবার কোনো কক্ষপথ অ্যাড হবে না, চার্জ বাড়লে কি হবে? চার্জ বাড়লে ইলেকট্রন টানার ক্ষমতা কি বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে। ইলেকট্রন টানার ক্ষমতা এটা কিন্তু বাড়বে। তাহলে বাড়লে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটির মান এটা কিন্তু বাড়বে। তাহলে এই জন্য একটা পর্যায়ের বাম থেকে ডানে যাওয়া হইলে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বাড়তে থাকে। আশা করি বুঝতে পারছি এটা আমরা। দেখো তো এটা বোঝা গেছে কিনা? না বুঝলে আমাকে বলতে পারো, না বুঝলে আমাকে বলতে পারো। 3, জারণ সংখ্যা, জারণ সংখ্যা। আমাকে একটু জানাও তো আগে যে প্রথম দুইটা পয়েন্ট কি সবার ক্লিয়ার? প্রথম দুইটা পয়েন্ট কি সবার ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা আরেকবার বলবো, বলতেছি। দেখো, বাম থেকে তুমি যদি ডানে যাও তাহলে কি নতুন কক্ষপথ অ্যাড হয় বলো তো? কক্ষপথ কিন্তু অ্যাড হয় না, কক্ষপথ কিন্তু অ্যাড হয় না। কি অ্যাড হয়? নিউক্লিয়াস একটা করে চার্জ বাড়ে। তো চার্জ বাড়লে কি হবে? ইলেকট্রন টানার ক্ষমতা বাড়বে, কারণ চার্জ বাড়া মানে কি প্রোটন বাড়তেছে, আর ইলেকট্রন টানার ক্ষমতা বাড়া মানে কি ইলেকট্রোনেগেটিভিটি বাড়তেছে। বোঝা গেছে সবার? ওকে, যারা ফেসবুকে দেখতেছো তারাও কিন্তু একটু আমাকে জানেও। হ্যাঁ, ওকে। দেখো বললাম তো আমি যে ধাতু কি সমযোজী বন্ধন গঠন করে কিনা, ধাতুও করতে পারে, বাট কোন ক্ষেত্রে করবে সেটা আমরা আলোচনা করবো। একটা টপিক আছে আমাদের পোলারায়ন বা পোলারাইজেশন, সেটা পড়ার সময় আমরা দেখবো। এটা আমাদের হয়তো আজকেই পড়বো, না আগামীকালকে পড়বো। যদি আজকে সময় থাকে তাহলে আজকে পড়বো, নাহলে কালকে পড়বো, নেক্সট দিন আর কি। ওকে, এবার দেখো জারণ সংখ্যা দেখে আমাকে একটু করে বলো তো। আমি যদি এখানে তিনটা এলিমেন্টকে নিলাম, ধরো আয়রনকে নিলাম, ধরা যাক এখানে আমি আয়রন 2+কে নিলাম, আর ধরা যাক এখানে আমি আয়রন 3+কে নিলাম, তাহলে তুমি একটু লক্ষ্য করে দেখো, আমাকে বলতে পারবা এখানে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে? দেখো, পজিটিভ চার্জের মান যত বড়, পজিটিভ চার্জের মান যত বেশি, আকার তত ছোট। এটা কি সবাই বুঝতে পারি আমরা? পজিটিভ চার্জের মান যত বেশি, আকার তত ছোট। দেখো এটা বুঝতেছো কিনা? আমি যদি বলি এখানে পজিটিভ চার্জ সব থেকে বেশি, তাহলে এর আকার যেটা আছে, এর আকার, এর আকার, এর আকার কিন্তু ভাই সব থেকে ছোট। এটাকে তোমরা বুঝতে পারো? দেখো তো বুঝছো কিনা? পজিটিভ চার্জের মান যত বেশি তত বেশি কিন্তু আকার ছোট হয়ে থাকে। কেন? কারণ তত বেশি ইলেকট্রন কম থাকে, ফলে নিউক্লিয়াসের জোরে টান দেয়, ফলে আকার কিন্তু কি হয়ে থাকে? আকার কিন্তু ছোট হয়ে থাকে। আর আকার যত ছোট হবে ইলেকট্রনকে টানার ক্ষমতা কিন্তু তত বেশি হবে। তাহলে বলো তো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার হবে এখানে এই তিনটার মধ্যে? সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি হবে, দেখবা তুমি যদি ক্রম করো, দেখবা আয়রন থেকে আয়রন 2+এর বেশি, আয়রন 2+ থেকে আয়রন 3+এর বেশি। বুঝছো কিনা দেখো, যদি আকার ছোট হয় তাহলে কি হবে? ইলেকট্রন টানার ক্ষমতা বেশি। তাহলে ইলেকট্রন টানার ক্ষমতা বেশি হয় মানে প্লাস চার্জে যত বেশি পজিটিভ চার্জ থাকবে তত বেশি তোমার আমার ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে। দেখো মনে রাখবা, পজিটিভ চার্জ এটার মান যত বাড়বে, এটার মান একটা এমসিকিউর জন্য মনে রাখতে পারো, যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি থাকবে। এটা কি পারা যাবে? দেখো তো বুঝছো কিনা সবাই, দেখো বুঝছো কিনা সবাই, বুঝছো কিনা বলো। ওকে, আচ্ছা তাহলে এইবার আমাকে তুমি আরেকটা উদাহরণ দিই। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ধরো, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি এখানে যে ধরা যাক ইলেকট্রোনেগেটিভিটির ক্রম করো, কাদের ক্ষেত্রে? ধরা যাক এখানে আছে O2-, ধরো এখানে আছে O-, এখানে আছে অক্সিজেন, এখানে আছে O+, এখানে আছে O2+। বলো তো এখানে ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি কার হবে? ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি কার হবে? যার যত পজিটিভ চার্জ থাকবে, দেখো যত নেগেটিভ তত আকার কিন্তু বড়, তাহলে টেনে আনার ক্ষমতা কম। যত পজিটিভ চার্জ থাকবে তত বেশি কী হবে বলো তো? ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তার মানে এর থেকে এরটা বড়, এর থেকে এরটা বড়, এর থেকে এরটা বড়, এর থেকে এরটা বড়। দেখো এ ছোট কেন বলো তো? O2 বুঝতে পারতেছো না? আমি আরেকবার বুঝাই বলি। তোমরা তো ওই যে নিশ্চয়ই ইয়াটা পড়ে আসছো, কি বলে এটার নাম, পারমাণবিক আকার পড়ে আসছো। এখানে পড়েছিলাম না তোমাদেরকে যে যত বেশি পজিটিভ চার্জ থাকে আকার তত ছোট হয় না বড় হয়? এটা বলো আগে, এটা কি বুঝতে পারছো? যে যারা বুঝো নাই বলতেছো যে তোমার এই যে যত বেশি পজিটিভ চার্জ হবে তত বেশি ইলেকট্রন কম আছে,
তাহলে নিউক্লিয়াসের যে প্রোটনগুলা তত বেশি এটাকে টান দিতে পারবে সহজে বা জোরে টান দিতে পারবে, তাহলে আকারটা ছোট হবে ওই ক্ষেত্রে। আর আকার যত ছোট হবে ইলেকট্রনকে টেনে নেওয়ার ক্ষমতা তত বেশি হবে। বুঝতে পারছি? বাট এখানে দেখো তো নেগেটিভ চার্জের কি আমরা পড়ছি না এনআয়নের আকার বড় হয়ে থাকে, এনআয়নের আকার কিন্তু বড় হয়ে থাকে, তাহলে এটার আকার বড়, তাহলে এখানে ইলেকট্রন টানার ক্ষমতা কম হবে। বাট এখানে আকারটা কিন্তু কি ছোট। দেখো ভালো করে দেখো, ভালো করে বুঝো। এর এখানে এইটা এবং এটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে বলো তো O2 প্লাস আর O2 মাইনাসের মধ্যে কার আকার বড় হবে? O2 প্লাস আর O2 মাইনাসের মধ্যে কার আকার বড় হবে বলো তো? O2 মাইনাস আর O2 প্লাসের মধ্যে কার আকার বড় হবে? নেগেটিভ আয়নের আকার সবসময় বড় হয়। তাহলে এটার কিন্তু আকার বড়, ভালো করে বুঝো। এটার কিন্তু কি বড়? এটার কিন্তু আকারটা বড়, আর এটার কিন্তু আকার ছোট। এটার কিন্তু আকার ছোট। আকার ছোট হওয়ার কারণে ওই শেয়ার কিন্তু ইলেকট্রনকে টেনে টানার ক্ষমতা বেশি। তাহলে এখানে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, এখানে ইলেকট্রোনেগেটিভিটি কম হবে। হোপফুলি তুমি বুঝতে পারছো, তোমার আশা করি এখানে কোনো সমস্যা নাই। তাহলে আমরা চলো নেক্সটে চলে যাবো। তাহলে আমাদের তিনটা বিষয় দেখা শেষ, আমাদের তিনটা বিষয় দেখা শেষ, আমাদের তিনটা বিষয় দেখা শেষ। আশা করি বুঝতে পারছি আমাদের। ওকে, আসো এবার আমরা 4 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করবো। নেক্সটে যে এটা তোলা হয়েছে সবার, এটা কি সবার তোলা হয়েছে? ওকে চলো নেক্সটে যাই। নেক্সটের 4 নাম্বার বিষয়, 4 নাম্বার হচ্ছে আমাদের আছে তড়িৎ ধনাত্মকতা। একটা টপিক আছে আমাদের তড়িৎ ধনাত্মকতা। তড়িৎ ধনাত্মকতা এটাকে আমরা ইংলিশে বলি ইলেকট্রোপজিটিভিটি। কি বলি ইংলিশে আমরা এটাকে? ইংলিশে এটাকে আমরা বলি ইলেকট্রো পজিটিভিটি। পজিটিভিটি। দেখো এটাকে সঙ্গে আমরা ইলেকট্রোনেগেটিভিটিকে E.N দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা E.P দিয়ে প্রকাশ করি। একটা জিনিস মনে রাখবা জাস্ট, তড়িৎ ঋণাত্মকতার যে উল্টা টার্ম তাকে আমরা বলি তড়িৎ ধনাত্মকতা। এখান থেকে এই জিনিসটা জাস্ট মনে রাখবা। তড়িৎ ধনাত্মকতা বলতে তুমি কি মনে রাখবা? তড়িৎ ঋণাত্মকতার যে উল্টা টার্ম তাকে আমরা কি বলবো বলো তো? তড়িৎ ধনাত্মকতা বলবো। তাহলে সহজভাবে যদি মনে রাখি, তাহলে দেখো এই যে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি আর তড়িৎ ঋণাত্মকতা এটা কি সমানুপাতিক থাকবে না ব্যস্তানুপাতিক থাকবে? ব্যস্তানুপাতিক, মানে উল্টা টার্ম। এটা কি হবে বলো তো? এটা মনে রাখবা যে তড়িৎ ঋণাত্মকতার যে উল্টা টার্ম, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা যার বেশি থাকবে তার তড়িৎ ধনাত্মকতা কি থাকবে? কম থাকবে। আবার তড়িৎ ঋণাত্মকতা যার কম থাকবে তার কি হবে বলো তো? তড়িৎ ইলেকট্রোপজিটিভিটি তত বেশি হবে। জাস্ট উল্টা টার্ম হিসেবে মনে রাখবা, কেমন? তাহলে মনে রাখবা যে তড়িৎ ধনাত্মকতার উপর কিভাবে ডিপেন্ড করে? তড়িৎ ধনাত্মকতা বেশি হইলে ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, আর ইলেকট্রোপজিটিভিটি কম হইলে এটা বেশি হবে। জাস্ট উল্টা টার্ম। তাহলে তড়িৎ ধনাত্মকতা জিনিসটা কি? তড়িৎ ঋণাত্মকতার যে উল্টা টার্ম তাকে আমরা বলতে পারি তোমার কি বলতো? তড়িৎ ধনাত্মকতা বলতে পারি। বুঝতে পারছি নাকি বুঝি নাই? জাস্ট উল্টা হিসেবে চিন্তা করবা। এটা থেকে এত প্রশ্ন আসে না। জাস্ট এটা জিজ্ঞেস করে অনেক সময় যে কার ইলেকট্রোপজিটিভিটি বেশি, তখন তুমি কি করবা? আগে ইলেকট্রোনেগেটিভিটি বের করবা, দেখবা যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার ইলেকট্রোপজিটিভিটি বেশি হবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের 4 নাম্বারটা শেষ। এবার আসি আমরা তোমার হচ্ছে ধরো আমাদের এই 5 নাম্বার, সেটা হইল আয়নীকরণ বিভব। আয়নীকরণ বিভব ও ইলেকট্রন আসক্তি। এটার উপরে কি ডিপেন্ড করে? এই যে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে, ইলেকট্রন আসক্তি। ওকে, আমি তোমাকে বলি জিনিসটা, সেটা হইল এই যে আয়নীকরণ বিভব আর ইলেকট্রন আসক্তি এটার উপর কিভাবে ডিপেন্ড করে দেখো। আয়নীকরণ বিভব যত বেশি হবে বা ইলেকট্রন আসক্তি যত বেশি হবে, একটা জিনিস তুমি বলো তো, কোন গ্রুপগুলার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে বলো তো? আরেকবার বলবো, দেখো তুমি জাস্ট এখান থেকে এই সিম্পল এই জিনিসটা মনে রাখবা যে ইলেকট্রোপজিটিভিটি জিনিসটা কি? ইলেকট্রোনেগেটিভিটির উল্টা টার্ম। এটা জাস্ট মনে রাখা, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। তার মানে ইলেকট্রোপজিটিভিটি যদি বেশি হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি হবে কম, ইলেকট্রোপজিটিভিটি যদি কম হয় ইলেকট্রোনেগেটিভিটি হবে বেশি। এরকম কোয়েশ্চন আসে জাস্ট, এখান থেকে আর কিছু কোয়েশ্চন আসে না। আর 5 নম্বরে বলতেছি আমরা এটার উপর ডিপেন্ড করে বলো তো কোন গ্রুপগুলার ইলেকট্রোনেগেটিভিটি বেশি ছিল? কোন গ্রুপগুলার? গ্রুপ 15, সরি গ্রুপ 16, 17 এদের বেশি ছিল। আবার তুমি যদি লক্ষ্য করে দেখো এদের কিন্তু আয়নীকরণ বিভবও বেশি, এদের ইলেকট্রন আসক্তিও বেশি। তাহলে আমরা এটা বলতে পারি যে সকল গ্রুপের আয়নীকরণ বিভব বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, তাদের অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভিটিও কি হয়ে থাকে? বেশি হয়ে থাকে। বোঝা গেছে? তাদের অ্যাকচুয়ালি কি হয়ে থাকে? ইলেকট্রোনেগেটিভিটিও বেশি হয়ে থাকে। তাহলে যাদের আয়নীকরণ শক্তি বা তোমার হচ্ছে যে আমাদের যাদের ইলেকট্রন আসক্তি বেশি থাকে তাদের অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভিটিও বেশি হয়ে থাকে। বোঝা গেছে নাকি বুঝো নাই? আচ্ছা, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে, এইবার 6 নাম্বার, এটা এখন বুঝবা না। এখন 6 নাম্বার পয়েন্টটা ভালো করে বুঝবা না, বাট যেহেতু বইতে আসে আমি একটু দেখাই দিচ্ছি। তড়িৎ ঋণাত্মকতা সংকরায়নের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? সংকরায়ন। তড়িৎ ঋণাত্মকতা কার উপর ডিপেন্ড করে? সংকরায়নের উপর ডিপেন্ড করে। বাট এটা তুমি এখন বুঝবা না পুরোপুরি করে। সংকরায়ন কি জিনিস তোমাদেরকে এখন আমি পড়াই নেই। আগে আমরা রাসায়নিক বন্ধন পড়বো, তারপর হচ্ছে আমরা সংকরায়ন পড়বো।
বাট হালকা আইডিয়া দেওয়ার চেষ্টা করি কিছু জিনিস, মানে সংকরায়ন সম্পর্কে আমরা এখন ঢুকবই না, বাট কিছু জিনিস আমি তোমাকে বলি। দেখো দেখো কয়েক টাইপের সংকরায়ন হয়, বুঝছো? সংকরায়ন কি আছে, কয়েক টাইপের আছে। ধরো sp3 সংকরায়ন নামক একটা জিনিস আছে। কি আছে বলো তো? একটা আছে sp3 সংকরায়ন আছে, একটা আছে sp2 সংকরায়ন, একটা আছে sp সংকরায়ন। ভাই এগুলো তো আমি কিছুই পড়ি নাই কোনোদিন। ভাই পড়ার দরকার নেই, এগুলো আমি তোমাকে পড়াবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কেমন? এগুলো এখনো তোমাকে পড়াই নেই, এগুলো আমি তোমাদেরকে পড়াবো। বাট জেনে রাখো আর কি হালকা আইডিয়া যে কীভাবে sp3 হলো, সব পড়াবো। বাট কয়েক টাইপের সংকরায়ন আছে। সংকরায়ন জিনিসটাই তো এখনো বুঝাই নেই তোমাকে, বুঝাবো রাসায়নিক বন্ধন পড়ার পরে। বাট হালকা আইডিয়া দিচ্ছে একটা, যে কয়েক টাইপের সংকরায়ন আছে। ধরো sp3, sp2, sp। তোমার জাস্ট এখন পর্যন্ত কি মনে রাখা লাগবে জানো? তোমার জাস্ট মনে রাখা লাগবে এটা, যে sp3 নামক কিছু একটা আছে, sp2 নামক কিছু একটা আছে, আর sp নামক কিছু একটা আছে। আচ্ছা, এটা আমি পরে পড়াই, এটা এখনো পড়াইনি তো তোমাদেরকে, সো তুমি এখন বুঝবা না আসলে ভালো করে। সো জাস্ট এতটুকু জেনে রাখো, তড়িৎ ঋণাত্মকতা সংকরণের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা পরে পড়াবো, এটা এখনো পড়াই নেই তোমাকে, তাই তুমি এখন না বুঝাটাই স্বাভাবিক। এটা আর 3-4 লেকচার পরে গিয়ে বুঝতে পারবা। ওকে, এতটুকু তুলা হইলে একটু আমাকে জানাও, তাহলে আমাদের নির্ভরশীলতা সব শেষ। ওকে, সংকরায়নের উপর কীভাবে ডিপেন্ড করে এটা আমরা পরে আলোচনা করবো। সো চলো আমরা নেক্সটে চলে যাই, আসো নেক্সটে আমরা এখন দেখব যে আমরা কতগুলো পর্যাবৃত ধর্ম পড়ছি অলরেডি। আমরা কিছু কি পড়ছি? পর্যাবৃত ধর্ম। এখন আমরা যে টপিকটা পড়বো এটা এমসিকিউতে অনেক বেশি আসে, এটাকে আমরা পড়বো এমসিকিউর জন্য, এই জিনিসটাকে আমরা পড়বো এমসিকিউর জন্য। হাইয়েস্ট লোয়েস্ট বলতে কি বোঝায় বুঝাচ্ছি। দেখো আমরা এখানে হাইয়েস্ট ভ্যালুগুলো, হাইয়েস্ট কে সেটা মনে রাখবো, কোন পর্যাবৃত ধর্ম সর্বোচ্চ কে দেখায়, আর লোয়েস্ট কে সেটা দেখবো। ওকে, দেখো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আয়নীকরণ শক্তি, বলতে পারবা যে সব থেকে বেশি আয়নীকরণ শক্তি কারা দেখাবে? সব থেকে বেশি আয়নীকরণ শক্তি কারা দেখাবে? আয়নীকরণ শক্তি বাড়ে কখন? যখন তুমি ডানে যাবা। আর আয়নীকরণ শক্তি কমে কখন? যখন তুমি নিচে নামবা। তাহলে যে সবচেয়ে ডানে আর সবচেয়ে উপরে থাকবে, তাহলে তার আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হবে না? বলো তো। যে সব থেকে ডানে আর সব থেকে উপরে থাকবে, তার আয়নীকরণ শক্তি কি হয়ে থাকে? সর্বোচ্চ হবে। আমরা সবাই জানি নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হয়। আর নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সর্বোচ্চ কোনটার হবে বলো তো? নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে হিলিয়াম, ভেরি গুড ভেরি গুড, হিলিয়ামের আয়নীকরণ শক্তি সর্বোচ্চ, ভেরি গুড। হিলিয়ামের আয়নীকরণ শক্তি কি সর্বোচ্চ? বুঝতে পারছো সবাই? হিলিয়ামের আয়নীকরণ শক্তি সর্বোচ্চ কেন? দেখো ভালো করে বুঝো, যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, আবার উপর থেকে নিচে গেলে কমে। তাহলে সব থেকে হাইস্ট কার হবে? যে সব থেকে ডানে আছে আর সব থেকে উপরে আছে। তো সব থেকে ডানে আর সব থেকে উপরে কে আছে বলো তো? আমাদের হিলিয়াম আছে, তাই হিলিয়ামের আয়নীকরণ শক্তি সর্বোচ্চ। এটা কি বোঝা গেছে একটু জানাবা? হিলিয়ামের আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হয়ে থাকে। বলো তো সর্বনিম্ন আয়নীকরণ শক্তি কার হবে? যে সব থেকে বামে থাকবে আর সব থেকে নিচে থাকবে। সব থেকে বামে সব থেকে নিচে কে আছে? সব থেকে ওই ওগানেছেন, মাইর খাবা তুমি। ওগানেছেন, ওগানেছেন তো ভাই সবার ডানে আর সবার নিচে, ওটার আয়নীকরণ শক্তি তো এখানে আসবে না। দেখো সব থেকে বামে আছে কে? বামে আছে হচ্ছে যে 1 নাম্বার গ্রুপ, এটা নিচে আছে কে? সিজিয়াম আর ফ্রান্সিয়াম। তাহলে দেখো সব থেকে লোয়েস্ট হয় কার বলতো? ফ্রান্সিয়ামের। বাট ফ্রান্সিয়ামের একটা প্রবলেম আছে, বলো তো ফ্রান্সিয়ামের প্রবলেমটা কি? ফ্রান্সিয়াম কি তেজস্ক্রিয় নাকি তেজস্ক্রিয় না? একটা জিনিস তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে কি না? ফ্রান্সিয়াম কিন্তু তেজস্ক্রিয় হয়ে থাকে। ফ্রান্সিয়াম কি হয়ে থাকে? তেজস্ক্রিয় হয়ে থাকে। তাই তোমার অপশনে যদি ফ্রান্সিয়াম থাকে তাহলে তুমি ফ্রান্সিয়াম দাগাবা। কিন্তু অনেক সময় কি হয়, অপশনে ফ্রান্সিয়াম না দিয়ে তোমার সিজিয়াম দে, তখন তুমি সিজিয়াম দাগাবা। মানে জিনিসটা বুঝাই বলি আমি তোমাকে, অপশনে যদি ফ্রান্সিয়াম আর সিজিয়াম দুইটাই থাকে, তখন তুমি ফ্রান্সিয়াম দাগাবা। তখন তুমি কি দাগাবা? ফ্রান্সিয়াম দাগাবা। ভালো করে বুঝো, তোমার অপশনে যদি ফ্রান্সিয়াম সিজিয়াম দুইটাই দেওয়া থাকে, তাহলে তুমি কি দাগাবা? ফ্রান্সিয়াম দাগাবা। আর যদি ফ্রান্সিয়াম দেওয়া না থাকে, তাহলে তুমি কি দাগাবা? সিজিয়াম দাগাবা। তাহলে আয়নীকরণ শক্তিটাকে সবাই বুঝতে পারছি? এটা আমাকে জানাবা, আয়নীকরণ শক্তিটা সবাই বুঝতে পারছি কিনা? আশা করি বুঝতে পারছি। এবার বলো ইলেকট্রন আসক্তি। বলো তো ইলেকট্রন আসক্তি কার বেশি হবে? আমরা সবাই জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বেশি হয়, আবার উপর থেকে নিচে গেলে কম হয়। তাহলে যে সব থেকে সব থেকে ডানে থাকবে আর সব থেকে উপরে থাকবে, তার তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি বেশি হবে। বাট নিষ্ক্রিয় গ্যাসকে কনসিডার করা যাবে না, কারণ নিষ্ক্রিয় গ্যাসের কিন্তু ইলেকট্রন আসক্তি কত হয়? 0 হয়। তাহলে এরকম সব থেকে বেশি, সব থেকে ডানে আছে কে? ওই যে ফ্লোরিনের গ্রুপটা। আবার সব থেকে উপরে আছে ফ্লোরিন, কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের কিন্তু বেশি হয়ে থাকে। দেখো ব্যতিক্রম ছিল একটা, ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে কিন্তু ক্লোরিনের বেশি হয়ে থাকে। এটা তোমাদেরকে পড়াইছিলাম, ক্লোরিনের কি হয়ে থাকে? ক্লোরিনের বেশি হয়ে থাকে, বুঝছো? আর সব থেকে কম হয় কার? সব থেকে কম হয়ে থাকে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের, কারণ হিলিয়াম ইলেকট্রন টানে না বললেই চলে, এটা ইলেকট্রন শক্তি 0-র কাছাকাছি হয়ে থাকে। ওকে, আচ্ছা এবার আসে ইলেকট্রোনেগেটিভিটি। বলো তো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার হবে? সব থেকে বেশি নিষ্ক্রিয় গ্যাসকে কনসিডার করা যাবে না, কারণ নিষ্ক্রিয়, দেখো একটা জিনিস, যখনই ইলেকট্রন টানার ব্যাপার আসবে, তখন
এদের নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এই ভ্যালুগুলা জিরোর কাছাকাছি হবে। কেন? কারণ নিষ্ক্রিয় গ্যাসের তো ইলেকট্রন দরকার নাই। আবার যখন ইলেকট্রন বের করার ব্যাপার আসবে তখন আবার নিষ্ক্রিয় গ্যাসের ওইটা বেশি হবে। কেন? কারণ ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন ছাড়তে চায় না। ওকে, তো দেখো ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হবে কার? সবথেকে বেশি হবে ফ্লোরিনের। বলো তো সবথেকে লোয়েস্ট হবে কার? সবথেকে লোয়েস্ট হবে কার? সবথেকে লোয়েস্ট হবে কিন্তু এই যে এদের, এই যে সবথেকে লোয়েস্ট হবে কাদের? এই যে এদের। তাহলে অপশনে ফ্রান্সিয়াম থাকলে ফ্রান্সিয়াম দাগাবা, সিজিয়াম থাকলে সিজিয়াম দাগাবা। আশা করি বুঝতে পারছি আমরা। ওকে, কোনটা আরেকবার বলবো? এই যে রাতুল তুমি আরেকবার বলো, কোনটা আরেকবার বলবো? কোনটা বোঝো নাই বলো, আমি তাহলে সেটা আরেকবার বলবো। ওকে, দেখো তাহলে এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ইলেকট্রোপজিটিভিটি, তাহলে এটাকে আলাদা করে মুখস্থ রাখার দরকার আছে। ইলেকট্রোপজিটিভিটি দেখো, ইলেকট্রোনেগেটিভিটি যার হাইস্ট হয়েছে তার ইলেকট্রোপজিটিভিটি কী হবে? লোয়েস্ট হবে। আর যার ইলেকট্রোনেগেটিভিটি হাইস্ট লোয়েস্ট হয়েছিল তার ইলেকট্রোপজিটিভিটি কী হবে? হাইস্ট হবে। বুঝতেছো নাকি বুঝো নাই? দেখো দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। ওকে, জাস্ট এটার উল্টা। আমরা বলছিলাম না ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রোপজিটিভিটির উল্টা। ওকে, এবার আসো আমরা এরপরে যাই ঘনত্ব। ঘনত্ব সব থেকে বেশি ঘনত্ব বিশিষ্ট মৌল হয়ে থাকে তোমার হচ্ছে ইরিডিয়াম। সব থেকে বেশি ঘনত্ব বিশিষ্ট মৌলকে হয়ে থাকে ইরিডিয়াম হয়ে থাকে। আর সব থেকে ঘনত্ব কম থাকে হচ্ছে হাইড্রোজেনের। সব থেকে ঘনত্ব কম থাকে কার? হাইড্রোজেনের। আর আরেকটা আছে এই যে মেল্টিং পয়েন্ট, মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। বলতে পারবা সব থেকে বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার হয়ে থাকে? এটা হয়ে থাকে হচ্ছে টাংস্টেনের। কার হয়ে থাকে? টাংস্টেন। আর টাংস্টেনকে আমরা কেমিক্যালি ওলফর্ম বলি, বা এটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। টাংস্টেনকে কী দিয়ে প্রকাশ করা হয়? ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, ওলফর্ম। আর সব থেকে লোয়েস্ট হয়ে থাকে তো হচ্ছে তোমার হিলিয়ামের। তাহলে এগুলো একটু করে আমাকে বলো বোঝা গেছে কিনা সবার? এগুলো একটু করে আমাকে জানাও বোঝা গেছে কিনা সবার? ওকে ওকে, আশা করি বুঝতে পারছি সবাই আমরা। ঠিক আছে, তারপর আমরা চলো নেক্সটে চলে যাই। আচ্ছা, এটা কি তুলে হয়েছে সবার? এটা কি সবার তুলে হয়েছে? কি বলছি? ইলেকট্রন অ্যাফিনিটি লোয়েস্ট হিলিয়াম হলো কেন? দেখো হিলিয়াম কি করে? হিলিয়াম ইলেকট্রন, আমাকে বল হিলিয়ামের কি কোনো ইলেকট্রন দরকার আছে? নিষ্ক্রিয় গ্যাসগুলার ইলেকট্রন আসক্তি সব থেকে কম, কারণ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি তোমার মানে ইলেকট্রন দরকার নাই। তাহলে এদের ভ্যালুগুলো জিরোর কাছাকাছি। আবার এখানের মধ্যে মানে সব থেকে জিরো কার হয়ে থাকে? হিলিয়ামের হয়ে থাকে, কারণ হিলিয়ামের ইলেকট্রন দরকারই নেই। বুঝছো? ওই যে তুমি কালকে একটা তোমাকে ছক লিখে দিয়েছিলাম, দেখবে এখানে হিলিয়াম একটা জিরো লেখা ছিল, বাকিটা কিন্তু কেউ জিরো হয় না, মানে একটু হলেও ভ্যালু থাকে, বাট হিলিয়ামটা জিরো ছিল। ওকে, আর ইলেকট্রোনেগেটিভিটি বললামই যে ফ্লোরিনের সব থেকে বেশি হবে। কেন? কারণ এটা যে বাম থেকে ডানে গেছো তুমি, ডানে এবং উপরে, এখানে তো ব্যতিক্রম হয় না কোনো, তাহলে ফ্লোরিনের বেশি। আবার এখানে কিন্তু ওই যে নিচে এই কম কার হবে? এই যে বামে আর নিচে, তাহলে ফ্রান্সিয়াম আর সিজিয়াম সব থেকে কম। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে একটা জিনিস কিন্তু মনে রাখবা, দেখো ভালো করে বুঝো। তোমাকে যদি বলে এই যে গ্রুপ 17, গ্রুপ 17 তো দেখো গ্রুপ 17, এটা কিন্তু একটা ঝামেলা আছে। দেখো গ্রুপ 17, এখানে তোমাকে যদি বলে ইলেকট্রন আসক্তির ক্রম লিখো, তখন কিন্তু কীরকম হয় দেখো তো ইলেকট্রন আসক্তিটা। এটা কিন্তু এরকম ছিল, ক্লোরিনের সব থেকে বেশি, তারপরে হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে তোমার কাছে এখানে ব্রোমিন, তারপরে তোমার কাছে এখানে আয়োডিন। বাট তোমাকে যদি জিজ্ঞেস করে ইলেকট্রোনেগেটিভিটির ক্রম লিখো, ইলেকট্রোনেগেটিভিটির ক্রম লিখো, তাহলে কিন্তু ভাই ফ্লোরিন সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে তোমার হচ্ছে আয়োডিন। ঠিক আছে, এটা মনে থাকবে? এটা আশা করি মনে থাকবে তোমাদের। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কথার কথা, ধরো মিলিকান স্কেলে আমরা যে দুইটা স্কেল সম্পর্কে পড়ে আসছি। একটা ছিল মিলিকান স্কেল। মিলিকান স্কেল যেটা আছে, এখানে ইলেকট্রোনেগেটিভিটিটাকে আমরা যদি XM দিয়ে প্রকাশ করতেছি। আর ধরো কথার কথা পাউলিং স্কেল, পাউলিং স্কেল, এখানে ধরো আমি ইলেকট্রোনেগেটিভিটিকে কথার কথা আমি ধরো যাক XP দিয়ে প্রকাশ করতেছি। তা আমরা কিন্তু পাউলিং স্কেলটা শিখছি, আমরা কিন্তু মিলিকান স্কেল শিখি নাই। আমরা কোনটা শিখছি? পাউলিং স্কেল। তা আমি তোমাকে এখন একটা জিনিস দেখাই যে মিলিকান স্কেল আর পাউলিং স্কেলের মধ্যে সম্পর্ক কী। তুমি যদি এই যে মিলিকান স্কেলটা কীভাবে পাবা জানো? জাস্ট তুমি যদি এই যে পাউলিং স্কেলটাকে 2.8 দিয়ে গুণ করে দাও, পাউলিং স্কেলে যে ভ্যালুটা পাইছো তাকে যদি কত দিয়ে গুণ করে দাও? 2.8 দিয়ে গুণ করে দাও, তাহলেই বেসিক্যালি তুমি মিলিকান স্কেলের মানটা পেয়ে যাবা। এই সম্পর্কে কোত্থেকে আসছে প্রমাণ বোঝার দরকার নেই, জাস্ট জেনে রাখো। তাহলে অলরেডি আমাকে তাহলে বলো তো, হাইড্রোজেন, এই যে আমাদের হাইড্রোজেন, এটা পাউলিং স্কেল এটার মান কত ছিল? XPর মান কত ছিল বলতে পারবা? হাইড্রোজেনের পাউলিং স্কেলের মান কত ছিল? 2.1 ছিল না? 2.1 ছিল। তাহলে বলো তো মিলিকান স্কেল এটার মান কত হবে? তাহলে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান, এটা কি মুখস্থ রাখার দরকার আছে? না, জাস্ট তুমি 2.1টাকে তুমি এই 2.8 দিয়ে গুণ করে দিবা, তাহলে তোমার হয়ে যাবে, তাই না? এটা মুখস্থ রাখার দরকার নেই। তাহলে এই সম্পর্কটা আমরা মনে রাখবো। বা এখান থেকে তাহলে আমি এটাও লিখতে পারি, ওই সরি এক সেকেন্ড,
এখান থেকে তাহলে আসলে এটাও লেখা যায়, এখান থেকে তাহলে এটাও লেখা যায় যে আমার পাউলিং স্কেলে আমার হচ্ছে এই যে পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি হবে মিলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি ডিভাইডেড বাই 2.8। আমাদের বইয়ে এই সংজ্ঞাটা দেওয়া আছে, এটা হচ্ছে গুহ স্যারের বইয়ে আছে। এগুলো তুমি কোথায় পাবা? এগুলো গুহ স্যারের বইয়ে পাবা, এটা গুহ স্যারের বইয়ে পাবা, এগুলো হাজারি স্যারের বইয়ে তুমি পাবা না, বাট এগুলো তুমি গুহ স্যারের বইয়ে পাবা। গুহ স্যারের বইয়ে কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, বুঝছো? ওকে, চলো দেখাই আসো আস্তে আস্তে। সেটা হইলো, খেয়াল করে দেখো, এটা বলা হয় এরকম যে মিলিকান স্কেলে এক্সএম এটার মান হয়ে থাকে, তুমি যদি ইলেকট্রন আসক্তি আর ইলেকট্রন তুমি যদি আয়নীকরণ শক্তিকে যোগ করো, ভালো করে বুঝো, এবং এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, মানে জিনিসটা ভালো করে বুঝি আমরা, কেমন একটু ভালো করে বুঝি। সেটা হচ্ছে মিলিকান স্কেল অনুযায়ী, ভালো করে বুঝো মিলিকান। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো আগে, এই যে ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ বিভব এদের কি কি একক হইতে পারে? এদের একক হইতে পারে একটা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, বা এদের একক হইতে পারে কিলোজুল পার মোল, বা এদের একক হইতে পারে ইলেকট্রোনেগেটিভিটি বলতেছি কিলো ক্যালোরি পার মোল। এগুলো তোমাদেরকে পড়াইছি না, যেগুলোর একক দেখো তো। ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তি এদের একক কী কী ছিল? এদের একক ছিল হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কিলোজুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোল, এরকম একক ছিল না। ইলেকট্রোনেগেটিভিটির কোনো একক হয় না, একটা জিনিস মাথায় রাখবা, ইলেকট্রোনেগেটিভিটি যেটা আছে এটা কিন্তু এককহীন, এটাতে কোনো কি নাই, একক নাই, এটা ইউনিটলেস। এবং এটা সবসময় কি হবে, এটা সবসময় এই ধনাত্মক হবে বা 0 হবে, কখনো নেগেটিভ হবে না। ধনাত্মক হইতে পারে, 0 হইতে পারে, কিন্তু কখনো কি হবে না, নেগেটিভ হবে না ইলেকট্রোনেগেটিভিটিটা। ঠিক আছে, এইগুলো আমরা পড়াইছিলাম যে এদের একক হইতে পারে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কিলোজুল পার মোল, কিলো ক্যালোরি পার মোল। আচ্ছা এটাকে একটু তুলে ফেলো, তুলা হইলে একটু আমাকে বলো, এইটাকে একটু আমরা এখানে মাঝখানে রাখি, এটা তুলা হইলে একটু আমাকে জানো, তাহলে আমি নেক্সট পৃষ্ঠায় চলে যাবো। এতটুকু কি তোলা হয়েছে? ওকে, ভেরি গুড। তারপর চলো আমরা যাই নেক্সটে যাই। নেক্সটে দেখো, নেক্সটে এখন বলা হয়েছে কি, ওই দাঁড়াও, দেখো বলা হয় এরকম যে তুমি যদি আমাদের যে ইলেকট্রন আসক্তি আর যে আয়নীকরণ শক্তি এটার একক যদি আমরা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে প্রকাশ করি, কিসে প্রকাশ করি? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে প্রকাশ করি, সেই ক্ষেত্রে এই যে মিলিকান স্কেলে এটার সূত্র হবে মানে এক্সএম, এটা এভাবে বের করা হয় যে কোন একটা মোলের এক্সএমকে দেখো কীভাবে বের করে, কোন একটা মোলের এক্সএমকে এই যে প্রথম আয়নীকরণ মানে ধরো এক্সএমকে বের করে এভাবে দেখো, ওই যে তুমি যদি অ্যাভারেজ করে দাও মানে আয়নীকরণ শক্তি প্লাস ইলেকট্রন আসক্তিকে যোগ করবা, এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, মানে আমি বলি তোমাকে, যদি তুমি আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তিকে তুমি যদি কোন এককে প্রকাশ করো, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম এককে প্রকাশ করো, তাহলে এই যে মিলিকান স্কেলে আয়নীকরণ শক্তি কত হবে? মিলিকান স্কেলে আয়নীকরণ শক্তি হবে তোমার হচ্ছে এটা আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তির অ্যাভারেজ। তাহলে মিলিকান স্কেল অনুযায়ী ইলেকট্রোনেগেটিভিটির মান কত? সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন অ্যাফিনিটি যেটা আছে তার যে অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি। বোঝা গেছে নাকি বুঝো নাই? একটা জিনিস বলছিলাম না যে আয়নীকরণ শক্তি যত বেশি হবে, ইলেকট্রন আসক্তি যত বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। মানে এটাকে আসলে অ্যাকচুয়ালি এদের অ্যাভারেজ করে পাওয়া যায়, দেখা গেছে এই ভ্যালুগুলোকে অ্যাভারেজ করেই পাওয়া যায়। বুঝছো এই জিনিসটা? একটু করে আমাকে জানাতে, এটা বুঝতে পারছো কিনা, এটা কি বোঝা গেছে? ওকে, এটা কি বুঝছো? বুঝো নাই? আচ্ছা আমি আরেকবার বলতেছি, দেখো এই যে মিলিকান এটা কিন্তু কোন স্কেলে? এক্সএম, এটা কোন স্কেল মনে আছে? এক্সএম হচ্ছে মিলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি, আর আরেকটা যে পড়ছি এক্সপি কি ছিল? এই যে পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি। এই মিলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটিকে আমরা এক্সএম দিয়ে লিখছি, পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটিকে আমি এক্সপি দিয়ে লিখছি। আর আরেকটা সম্পর্ক অলরেডি আমরা পাইছি, এক্সপি এটা ইকুয়াল টু কত? এক্সএম ডিভাইডেড বাই 2.8, একটু আগে দেখাইছি তোমাকে, এটা একটা সম্পর্ক ছিল। তো এখন যদি এই দুইটাকে আমরা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম এককে প্রকাশ করি, তাহলে এই এক্সএম এর সূত্র হচ্ছে এই দুইটার জাস্ট অ্যাভারেজ, এতটুকু মনে রাখলেই চলবে। আচ্ছা এইবার আমাকে বলো তো একটু করে, যদি আমি এটাকে এক্সপিতে প্রকাশ করতাম তাহলে এটা কত হইতো সূত্রটা? এটা আসতো তখন এই যে এইটা যোগ এইটা গুণন 2 গুণন জাস্ট তোমার এখানে 2.8 হয়ে যেত না? কত হয়ে যেত এটা? 2 ইন্টু 2.8 হইতো। তাহলে কি হইতো বলো তো, এখানে সূত্রটা কি আসতো? তখন এখানে আসতো আয়নীকরণ শক্তি প্লাস ইলেকট্রন আসক্তি ডিভাইডেড বাই 5.6 আসতো। দেখো বুঝছো কিনা? মানে এক্সএম এর সূত্র হচ্ছে এটা হচ্ছে মেন সূত্র, এটা হচ্ছে মেন সূত্র।
এটা মেইন সূত্র। তো এইখান থেকে আমি কিন্তু চাইলে এক্স পিতে যাইতে পারি। তাহলে এক্স পি সূত্র হচ্ছে আমার এটা। ইএ আর আই এর ভ্যালু কত হবে এগুলো তোমাদেরকে তো ওই যে আমি ভ্যালু মুখস্থ রাখার দরকার নাই, বাট ইএ বা আই এগুলো কোনটা, প্রথম আয়নীকরণ শক্তি আর প্রথম ইলেকট্রন শক্তি কীভাবে বের করে, ওই যে একটা ছিল ডেল্টা প্লাস, প্লাস হইতো একটা ডেল্টা মাইনাস হতো, এগুলো ভ্যালু মনে রাখার দরকার নেই, জাস্ট ফর্মুলা মনে রাখলেই চলবে, ভ্যালু মনে রাখার দরকার নেই, বুঝছো? ভ্যালু মনে রাখার দরকার নেই। আমাকে একটু জানাও যে এতটুকু বোঝা গেছে কিনা। তোমাকে জাস্ট জিজ্ঞেস করবে, সূত্র জিজ্ঞেস করবে, তোমাকে ম্যাথ বের করতে বলবে না এখান থেকে। এই টপিকগুলো হচ্ছে এক্সট্রা টপিক, এখান থেকে নর্মালি কোয়েশ্চন আসে না, এগুলো হচ্ছে এক্সট্রা টপিক যেটা গুহ স্যারের বইয়ে আছে। আচ্ছা এবার দেখো, এবার আরেকটা জিনিস দেখাই আসো, সেটা হচ্ছে যদি ইলেকট্রন আসক্তি আর ইলেকট্রন আর আয়নীকরণ শক্তি এগুলো যদি এই দুইটা যদি আমাদের তোমার যদি কি একক হয়, যে কিলো ক্যালোরি পার মোল এককে হয়, কোন এককে, কিলো ক্যালোরি পার মোল এককে হয়, তখন সূত্র হইল এরকম যে তখন এই এক্স পি, এটা সূত্র হইল এক্স পি, এটা সূত্র হচ্ছে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল, অর্থাৎ এই দুইটার যোগফল করবা, তার মানে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তির যোগফল করবা, যোগফল করার পরে এখানে গুণ করতে হয় 2 ইন্টু 64.5, কত দিয়ে গুণ করবা, 2 ইন্টু 64.5 দিয়ে গুণ করবা। মানে যদি ইলেকট্রন দেখো, এই দুইটার একক যদি কি হয় ভালো করে বুঝো, এই দুইটার একক যদি ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম একক হয় তখন হচ্ছে এই সূত্রগুলা। আর যদি কিলো ক্যালোরি পার এককে হয়, এই দুইটা আমরা তো বলছি এই দুইটার একক ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম হইতে পারে, অথবা কিলোজুল পার মোল হইতে পারে, অথবা কিলো ক্যালোরি পার মোল হইতে পারে। তো যদি এই এককে হয় তাহলে হচ্ছে এটা সূত্র আসে, এই এককে হইলে সূত্র এরকম আসে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই সূত্রগুলো চেঞ্জ হয়েছে কেন? বেসিক্যালি এখানে কি করা হয়েছে, এই ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম থেকে কিলো ক্যালোরি পার মোলে নেওয়া হয়েছে, আর কিছুই না। মোলে নিলে এরকম একটা জিনিস গুণফল আকারে আসে। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? আচ্ছা আমি এক্সাম্পল দিব একটু পরে, আগে যা সূত্রটা মনে রাখো। বাট আমাদের যে গুহ স্যারের বই, গুহ স্যারের বইয়ে এই ভ্যালুটা কত দেওয়া জানো? গুহ স্যারের বইয়ে এই ভ্যালুটা দেওয়া 62.5। একটু দাঁড়াও, আমি দাঁড়াও, একটু দাঁড়াও। সরি ভাই, সরি। ওকে, দেখো যেটা বলতেছিলাম যে যদি তুমি এইটা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম রাখো তাহলে সূত্র হচ্ছে এইটা। আর তুমি যদি ইন্টারনেট ঘাটো দেখবে এখানে 64.5 লেখা, বাট গুহ স্যারের বইয়ে লেখা তোমার হচ্ছে 62.5 লেখা। সো পরীক্ষায় যদি আনসার করো তাহলে তুমি 62.5 দিয়ে লিখিও, কেমন? এই ডাটাটা গুহ স্যারের বইতে দেওয়া। ওকে, কি বলছো ভাই? কিলো ক্যালোরি, কিলোজুল পার মোল কি একই না? কিলো ক্যালোরি আর কিলোজুল তো সেম না ভাই। কিলো কীভাবে যাইতে হয় সেটা আমি দেখাচ্ছি, এটা থেকে এটাতে কীভাবে যাইতে হয় সেটা আমি দেখাচ্ছি তোমাকে। আচ্ছা ওকে, একটু দেখাচ্ছি আমি, জাস্ট ধৈর্য ধরো। আর আরেকটা জাস্ট বাকি আছে, কোনটা লাস্ট বাকি আছে বলো তো? যদি এই দুইটার একক কোন এককে হয়, কিলোজুল পার মোল এককে হয়, এইটা যদি কি হয় এককে হয়, কিলোজুল পার মোল, এটা যদি কিলোজুল পার মোল এককে হয়, তখন এই সূত্রটা দাঁড়ায়, এক্সপি সূত্র তখন দাঁড়ায়, জাস্ট তুমি এক্সপি করলে তখন লিখবা এই দুইটার যোগফল, আয়নীকরণ শক্তি প্লাস ইলেকট্রন আসক্তিটার যোগফল, এটাকে জাস্ট তুমি 540 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, এইটা হচ্ছে তিনটা সূত্র। দেখো আমি বলি কি কি সূত্র পাইছো তুমি এখানে। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, তারপরে তোমার এটা একটা সূত্র। ঠিক আছে, আচ্ছা ওকে। এইবার অনেকে বলতেছো যে ভাই এখান থেকে এখানে কিভাবে যাইতে হয়, বা এখান থেকে এখানে কিভাবে যাইতে হয়, 540 কোত্থেকে আসছে? আচ্ছা আমাকে বলো তো, তোমাকে থেকে আমি যে ম্যাথগুলো করাইছিলাম ওইখানে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম থেকে কিলোজুল পার মোলে নেওয়া শিখাইছিলাম না? বলো তো, যখন ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম থেকে তোমাকে কিলোজুল পার মোলে নেওয়া শিখাইছিলাম না জিনিসগুলা? মনে আছে এগুলা? মনে আছে? হ্যাঁ শিখাইছিলাম তো জিনিসগুলা। দেখো আচ্ছা আমি আরেকবার দেখাই দিব কিভাবে নিতে হয়, জাস্ট এগুলা তাহলে মনে রাখবে। আমি বলি তোমাকে, দেখো মেইন সূত্র হচ্ছে আমার এইটা মিলিকান স্কেলে, সেটা কত, আয়নীকরণ শক্তি প্লাস ইলেকট্রন শক্তির যোগফলকে তুমি 2 দিয়ে ভাগ করলেই কি পেয়ে যাবা, ইলেকট্রোনেগেটিভিটি। পলিং স্কেলে কিভাবে যাবা, এই 2.8 দিয়ে মানে ভাগ করতে হবে। তারপরে যদি এই দুইটার একক কিলো ক্যালোরি পার মোলে হয় তখন সূত্র হচ্ছে আমার এইটা। তো কাহিনী যেটা হয়, গুহ স্যারের বইয়ে 64.5 না লিখে 62.5 লেখা আছে। সো যখন তুমি পরীক্ষা আনসার করবা তখন ওই গুহ স্যারের বইটা দিয়েই অ্যাপ্লাই করিও। আর যদি কিলোজুল পার মোলে থাকে তখন ভ্যালু হয়ে থাকে 540। ওকে, জাস্ট একটুগুলা মানে এগুলো থেকে ম্যাথ আসে না কখনো, বাট গুহ স্যারের বইতে দেওয়া আছে বলে তোমাকে দেখানো।
এগুলো থেকে কখনো ম্যাথ আসে না। ওকে, আচ্ছা এবার আমি তোমাকে চলো একটু দেখাই দিই। অনেকেই বলতেছো যে ভাই ইলেকট্রন ভোল্ট থেকে এখানে কিভাবে যাইতে হয় একটু দেখাই দেন। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখো কিভাবে যাইতে হয় আমি তোমাকে চলো দেখাই আসো। আচ্ছা ধরো আমি এখন দেখাচ্ছি যে 1 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এখান থেকে তুমি কিভাবে যে কত কিলোজুল পার মোল হবে এটা আমি কিভাবে নিব আমি দেখাচ্ছি আসো। আচ্ছা দেখো আমাকে বলো এটা সম্পর্কে তোমাকে পড়াইছিলাম না যে 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻⁹ জুল হয়ে থাকে। এটা তো পড়াইছি তোমাদেরকে, এটা পড়াইছি না জিনিসগুলো দেখো তো। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, চাইলে আমি 1.6 ইন্টু 10⁻22 কিলোজুল লিখতে পারি না? বলো তো এটাকে, এটা কি পড়ছো সবাই? এটা তো পড়াইছি, বলো তো ভাই এটা কি পড়াইছি না? এই যে দেখো এই ভ্যালুটা, এটা পড়াইছি তোমাদেরকে, এটা পড়াইছি, এটা পড়াইছি আমি, ডেফিনেটলি পড়াইছি এটা। দেখো এবারে দেখো, এখন আমাকে যখন একটা জিনিস আমাকে বলো যে 1 মোলে কয়টা অ্যাটম থাকে। আমরা সবাই জানি 1 মোলের মধ্যে 6.022 গুণন 10⁻23 সংখ্যক অ্যাটম থাকে না? 1 মোলের মধ্যে কয়টা অ্যাটম থাকে? 6.022 10⁻23 সংখ্যক অ্যাটম থাকে। এখন তুমি লক্ষ্য করে দেখো, এখানে আমাকে যখন বলতেছে যে আমি যদি করতে চাই এই 1 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো এই যে আমাদের একটা পরমাণুতে এনার্জির পরিমাণ হচ্ছে এত, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে একটি অ্যাটমে বা একটা পরমাণু অ্যাটমে শক্তি ইকুয়াল টু কত? শক্তি ইকুয়াল টু হচ্ছে যে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে চাইলে আমি কি লিখতে পারি? এত লিখতে পারি। এটাকে চাইলে আমি এত লিখতে পারি, এই যে এত কিলোজুল। এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছো আমাকে বলো তো? এই যে 1 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এটা মানে কি একটা অ্যাটমে এত এনার্জি থাকে, তাহলে এত এনার্জি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। আর 1 ইলেকট্রন ভোল্টকে আসলে এটা লেখা যায়, একটু আগে দেখছি আমরা জিনিসগুলো, এটা এতটুকু পর্যন্ত বোঝা গেছে? দেখো তো এতটুকু পর্যন্ত বুঝছো? আশা করি বুঝছো। দেখো এবার তোমাকে তো 1 মোলে হিসাব করা লাগবে, আর 1 মোল মানে এত সংখ্যক অ্যাটম। তাহলে এতটা অ্যাটমে শক্তি করা থাকবে বলো তো, ঐকিক নিয়ম করো। এতটা অ্যাটমে শক্তি করা থাকবে, জাস্ট এটাকে তুমি এই যে এই ভ্যালুটাকে তুমি কত দিয়ে গুণ করো? তুমি গুণ করবে হচ্ছে এই যে 6.022 গুণন 10⁻23, তাহলে এত কিলোজুল আসবে, তখন এত কিলোজুল আসবে। তাহলে এটা দেখো কত আসবে এখানে, এটা আসবে 1.6 ইন্টু 10⁻22 ইন্টু 6.022 10⁻23। তাহলে এখানে চলে আসছে 96.352 কিলোজুল চলে আসছে। তাহলে এখানে দেখো এই যে কিলোজুল পার মোলে কিভাবে নিতে হয়, যে তুমি যদি 1 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম রাখো, এটাকে বেসিক্যালি তুমি যদি কিলোজুল পার মোলে নিতে চাও, তাহলে তোমাকে এখানে 96.352 কিলোজুল পার মোল লেখা যায়। দেখো এটা বুঝছো কিনা, এটা দেখো বুঝছো কিনা, বুঝছো এটা সবাই? দেখো এখন তুমি প্রশ্ন করতে পারো, যে ভাই তাহলে সব বুঝলাম, 540 আসছে কোত্থেকে এটা বলেন, 540 আসছে কোত্থেকে এটা বলেন। দেখো ভালো করে বুঝো, এই যে দেখো বেসিক্যালি এটাও এক্সপি, এটাও এক্সপি। তুমি এই ভ্যালুটাকে জাস্ট 5.6 দিয়ে গুণ করে দেখো তো কত আসে। এই ভ্যালুটাকে জাস্ট 5.6 দিয়ে গুণ করে দেখো, তাহলে দেখো কত আসে। তাহলে তো হইলো না, তুমি এটাকে 5.6 দিয়ে গুণ দাও, এটাকে 5.6 দিয়ে গুণ দাও, কত আসে বলো? এটাকে 5.6 দিয়ে গুণ দিয়ে দেখো কত আসে। এটা এক্সামে আসবে না, এক্সাম তো বৃহস্পতিবার হবে। এটাকে জাস্ট 5.6 দিয়ে গুণ দাও, দেখো তো কত আসে। এটাকে 5.6 দিয়ে গুণ দিলে কত আসে? 5.6 দিয়ে গুণ দিলে 540-এর কাছাকাছি আসে। এই জন্য এখানে কি লেখা হয়, এই যে 540 লেখা হয়। মানে তুমি যদি ভালো করে বুঝো, আমি তোমাকে সামারি করে দিই, দেখো সামারি হচ্ছে এটা, সামারি হচ্ছে দেখো এই যে আমরা ফার্স্টে পাইছি যে মিলিকান স্কেল, এটা কত হবে? আয়নীকরণ শক্তি প্লাস ইলেকট্রন আসক্তি ডিভাইডেড বাই 2। এই ক্ষেত্রে বলো এটা কোন এককে প্রকাশিত? ইলেকট্রন ভোল্ট। এটা কোন এককে প্রকাশিত? ইলেকট্রন ভোল্ট। আবার পলিং স্কেল এটা কত হয়ে গেছে? পলিং স্কেলে এই ভ্যালুটা ছিল এই যে দুটোর যোগফল, অর্থাৎ আয়নীকরণ শক্তি প্লাস ইলেকট্রন আসক্তি, জাস্ট এখানে 5.8 হয়ে গেছে, সরি 5.6 হয়ে গেছে, রাইট? তাহলে এটাও কিন্তু ইলেকট্রন ভোল্ট, এটাও ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশিত। এটা ছিল একটা রুল। সেকেন্ড সূত্র, এই যে পলিং স্কেলের ক্ষেত্রে জাস্ট আমরা যদি কি করি এটাকে কিলো, এই ধরো আমি এখানে যেটা নিচ্ছি, ধরো সূত্র হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি প্লাস আয়নীকরণ শক্তি
যদি এই দুইটা এই যে কিলো ক্যালোরি ওই এককটাতে হয় কিলো ক্যালোরি পার মোল, কিলো ক্যালোরি পার মোল, তখন এখানে কত বসাবা 2 গুণন 64.5 বসাইতে হয়। বাট আমাদের গুগল স্যারের বইতে 62.5 বসানো, তো তুমি ম্যাথ করার সময় 62.5 দিয়ে করলেও হবে। আর বলো তো যখন তুমি যদি কি করো ওই যে কিলো জুলে লিখো, যদি ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তি দুটো যদি কিলো জুলে থাকে, এটাও কিলো জুলে, কিলো জুল পার মোল, এটাও কিলো জুল, তাহলে কত বসাবে এখানে 540। বুঝছো কিনা বলো? এটা হচ্ছে এগুলো, এই চারটা হচ্ছে সূত্র আমাদের, এই চারটা হচ্ছে আমাদের সূত্র। বাট এগুলো থেকে প্রথমেই বলে দিছি আমি, এগুলো থেকে ম্যাথ আসে না, বাট গ্রোসারি বইতে দেওয়া আছে, তাই তোমাকে আমি দেখাই দিচ্ছি এটা একবার। বাট এগুলো থেকে ম্যাথ আসে না। পারা যাবে এগুলা? একটু করে দেখো তো পারা যাবে কিনা। এক্সএম কি? মিলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি। মিলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটিকে আমরা এক্সএম দিয়ে প্রকাশ করে থাকি। ওকে, আশা করি বোঝা গেছে সবার এটা। ঠিক আছে, সবাই বুঝছো এটা? সবাই কি বুঝতে পারছি আমরা এগুলা? ওকে, চলো নেক্সটে যাই, নেক্সটে যাই, আসো নেক্সটে যাই। নেক্সটে এখানে দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে, ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি, মানে তড়িৎ ঋণাত্মকতা। আর দেখো আমি তোমাকে বলি ভাই, এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকারই নেই। তোমার যদি এটা কঠিন লাগে তুমি না পড়ো, কোনো সমস্যা নেই, তুমি শুধুমাত্র এইটা এবং এটা জানলেই চলবে, বাকিগুলো জানা লাগবে না, বাকিগুলো পরীক্ষা আসে না। বাট এটা মাঝে মাঝে পরীক্ষা দিয়ে দে, তাই আমি স্টার মার্ক দিছি। এটা মনে রাখ, আমাকে বলে এটা মনে রাখতে পারবে না প্রথম সূত্রটা, এটা শুধুমাত্র এই জন্য, এটা কিন্তু হাজারি স্যারের বইতে নাই, বাট এটা গোসারের বইতে আছে, এই জন্য দেখাইছে জিনিসটা। এটা মনে রাখতে পারবে না সবাই, জাস্ট 2 ভাগ করে দিলে হবে। এটা তো মনে রাখতে পারবে, এটা মনে রাখো, বাকিগুলো তুমি যদি চাও স্কিপ করে দাও, দরকার নেই। বাট একবার পড়ে যাও, পড়ে গেলে ভালো। দেখো জিনিসটা তো কিছুই না, জিনিসটা হচ্ছে তুমি জাস্ট এটাকে কোন এককে বসাচ্ছ এটার উপর ডিপেন্ড করে ফর্মুলা চেঞ্জ হচ্ছে, আর কিছুই না। কেমন? ওকে, দেখো আচ্ছা এটা দেখাই, যেগুলো এখন তোলা লাগবে না, আমি তোমাকে দাগাই দিই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। দেখো যে আমরা দেখতেছি এখানে ইলেকট্রোনেগেটিভিটিকে আমরা এখানে রাখছি, আর ইলেকট্রন আসক্তিকে আমরা এখানে রাখছি। বেসিক্যালি ইলেকট্রন আসক্তিতে কি হয় বলতো? ইলেকট্রন আসক্তিতে যেটা হয়, যে ইলেকট্রন যোগ হওয়ার সময়, ইলেকট্রন যোগ হওয়ার সময় যে এনার্জি রিলিজ হয় সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আর এখানে কিন্তু কোনো ইলেকট্রন যোগ হয় না, এখানে জাস্ট কি হয় বলতো, এই যে বন্ডেড ইলেকট্রন মানে বন্ধন ইলেকট্রনগুলোকে জাস্ট নিজের দিকে টেনে আনা হয়, আর কিছুই না। এখানে এখানে কিন্তু কোনো এনার্জেটিক টার্ম না, কোনো এনার্জি বের হয় না বা কোনো এনার্জি যোগ হয় না, এরকম এনার্জির সাথে এটার কোনো সম্পর্ক নাই। বাট এখানে কিন্তু এটা কিন্তু এনার্জির সম্পর্ক আছে, এখানে এনার্জি রিলিজ হয় বা এনার্জি অ্যাবজর্ব হয়। যেমন প্রথম ইলেকট্রন আসক্তি আমাদের তাপ উৎপাদী, পরেগুলো তাপ হারি, এরকম ছিল। এখানে কিন্তু কোনো ধরনের ব্যতিক্রম নাই, তাই এটা কিন্তু নিয়মিত বাড়ে। বাট এখানে কিন্তু ঝামেলা ছিল, নিয়মিত বাড়ে না। ওই যে কী হয়েছিল বলতো তোমার এখানে, ওই যে আমরা দেখছিলাম অর্ধপূর্ণ হলে চেঞ্জ হয়, তারপরে তোমার যদি ওই যে চার্জ ঘনত্ব তার কারণে পরিবর্তন হয়, এরকম কিছু পার্থক্য ছিল। এটার কিন্তু কোনো একক নাই ইলেকট্রোনেগেটিভিটির, এটার কিন্তু একক আছে, ইলেকট্রন ভোল্ট পার এটম, কিলোজুল পার মোল, কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, এগুলো একটু তোমরা পড়ে নিবা। ওকে, এখন চলো আমরা নেক্সটে যাই। তাহলে আমাকে বলো, আমাদের তড়িৎ ঋণাত্মকতা শেষ। তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কারো কি কোনো ইস্যু আছে? তড়িৎ ঋণাত্মকতা শেষ, এটা নোট করা লাগবে কিনা তুমি বাসায় পরে নোট করে নিও, কেমন? ওকে, এক্সএম কি হবে? তুমি যদি কোনো কারণে এক্সপি জানো, তুমি যদি কোনো কারণে কি জানো, এক্সপি জানো, তাহলে এক্সপিটাকে ওই যে 2.8 দিয়ে যদি তুমি গুণ করে দাও, তাহলে তুমি এক্সএম পেয়ে যাবা। তুমি যদি কোনো কারণে এক্সপি জানো, 2.8 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি এক্সএম পেয়ে যাবা। ওকে, তো চলো আমরা তাহলে এখন শুরু করবো হচ্ছে আমাদের এখানে। ওকে, চলো আমরা শুরু করি এখন। যে একটা জিনিস তোমাকে আমি দেখাই, যে আমরা এখন যদি যাই, বলো তো তোমাদেরকে একটা জিনিস পড়াইছিলাম যে জারণ ক্ষমতা, এটা কি কারো মনে আছে? কোন একটা মৌলের জারণ ক্ষমতা বলতে কি বোঝায়? জারণ ক্ষমতা আমাকে বলো, বাম থেকে ডানে গেলে, বাম থেকে তুমি যদি ডানে যাও তাহলে জারণ ক্ষমতা বাড়ে না কমে বলতে পারবা? বাম থেকে যদি তুমি ডানে যাও তাইলে জারণ ক্ষমতা বাড়ে নাকি কমে? একটা তোমাদেরকে ছড়া পড়াইছিলাম যে বাম থেকে ডানে যাওয়া হইলে কি হয় বলতো, বিধাতার পরীক্ষা হ্রাস পায়, অর্থাৎ বিজারণ ক্ষমতা হ্রাস পায়। তাহলে বিজারণ ক্ষমতার উল্টা টার্ম কি ছিল? জারণ ক্ষমতা। তাহলে বাম থেকে ডানে গেলে কিন্তু জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। বাট এটা তো আমরা জিনিসটা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি জারণ ক্ষমতা জিনিসটা কি, জারণ ক্ষমতা জিনিসটা কি, এটা একটু আমাদের বোঝা দরকার। দেখো নর্মালি এটা তোমরা ভালো করে বুঝতে পারবা যখন সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন পড়বা, তারপরে তোমাকে আমি হালকা আইডিয়া দিই। দেখো আমাকে একটা জিনিস বলো তো, জারণ বিক্রিয়া, দুই ধরনের বিক্রিয়া আছে, জারণ বিক্রিয়া আর আরেকটা আছে বিজারণ বিক্রিয়া। আরেকটা আছে কি? আরেকটা আছে বিজারণ বিক্রিয়া। বলো তো জারণ বিক্রিয়াতে কি হয়? ইলেকট্রন ছাড়ন নাকি ইলেকট্রন গ্রহণ হয় বলতে পারবা? তুমি জাস্ট মনে রাখবা জারণ মানে ইলেকট্রন ছাড়ন। কি মনে রাখবা? জারণ মানে ইলেকট্রন ছাড়ন। আরেকটা জিনিস মনে রাখবা, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ।
বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, এইটা মনে রাখতে পারবা না? তাহলে জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। তাহলে জারণ বিক্রিয়াতে কি হবে? ইলেকট্রন ছাড়ন হবে। আর বিজারণ বিক্রিয়াতে কি হবে? ইলেকট্রন গ্রহণ হবে। ভাই এটা মানে কি? ধরো আমি একটা বিক্রিয়া লিখতেছি, ধরো সোডিয়াম থেকে একটি ইলেকট্রন ত্যাগ করাইছি, সোডিয়াম প্লাসে পরিণত করছি। দেখো তো এটা কি জারণ বিক্রিয়া হবে নাকি বিজারণ বিক্রিয়া হবে? এটা এটা কোন বিক্রিয়া হবে? এখানে ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে এটা জারণ বিক্রিয়া হবে। আবার আমি যদি এখানে একটা বিক্রিয়া লিখি যে Cl, ধরো এ ইলেকট্রনকে গ্রহণ করে, তাহলে এখানে ধরো Cl মাইনাস হয়েছে, বলো তো এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে, তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে যেই বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া, আর যেই বিক্রিয়া ইলেকট্রন ছেড়ে দেয় তাকে আমরা বলি জারণ বিক্রিয়া। এটা তোমরা সবাই জানো। আচ্ছা, আরেকটা জিনিস ছিল, সেটা হইলো জাগ্রত বিদ্যান। একটা ওয়ার্ড মনে রাখবা, জাগ্রত বিদ্যান। এখান থেকে দেখবা, দেখো যা থেকে মনে রাখবা জারক, যা থেকে মনে রাখবা কি জারক, গ্রত থেকে মনে রাখবা গ্রহণ, মানে মনে রাখবা জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারক কি করে? জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। আর বি থেকে মনে রাখবা বিজারক, বি থেকে মনে রাখবা বিজারক, বিজারক কি করে? ইলেকট্রন দান করবে। তাহলে একটু করে আমাকে বলো তো, এই যে সোডিয়ামটা, এটা কি জারক হবে না বিজারক হবে? বলতে পারবা? সোডিয়ামটা জারক হবে নাকি বিজারক হবে? সোডিয়াম, সোডিয়াম কি হবে? জারক হবে নাকি বিজারক হবে? কেউ বলতে পারবা? সোডিয়ামটা কি হবে? জারক হবে না বিজারক হবে? দেখো সোডিয়াম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতেছে, তাহলে যে দান করে সে কি হয়? সে হচ্ছে বিজারক হয়। তাহলে এখানে সোডিয়ামটা কিন্তু বিজারক হয়েছে, সোডিয়াম হচ্ছে কি হয়েছে? বিজারক হয়েছে। আবার অন্যদিকে দেখো তো ক্লোরিন, এ কি জারক হবে না বিজারক হবে? এই ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এ হবে জারক। এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি। এখন কোন একটা মৌলের জারণ ক্ষমতা বলতে কি বোঝায়? কোন একটা মৌলের জারণ ক্ষমতা, কোন একটা মৌলের জারণ ক্ষমতা বলতে বোঝায় অন্যকে জারিত করার ক্ষমতা। মনে রাখবা, দেখো যে কোনো মৌলের জারণ ক্ষমতা বলতে বোঝায়, দেখো কোনো মৌলের, আমি যদি তোমাকে জারণ ক্ষমতাটা বুঝাইতে পারি, তাহলে বিজারণ ক্ষমতা তুমি নিজেই পারবা। এটা উল্টাটা হবে জাস্ট। কোনো মৌলের জারণ ক্ষমতা বলতে বোঝায় অন্যকে জারিত করার ক্ষমতা, অন্যকে জারিত করার ক্ষমতা, মানে অন্যের জারণ ঘটানোর ক্ষমতা, জারিত করার ক্ষমতা, বা আমরা যদি অন্য ভাষায় বলি বা অন্যের জারণ ঘটানোর ক্ষমতা, অন্যের জারণ ঘটানোর ঘটানোর ক্ষমতা। তোমরা ছোটবেলায় একটা লাইন পড়ে আসছিলা যে জারণ বিজারণ একটা যুগপৎ বিক্রিয়া, এটা কি মনে আছে কারো? এটা ছোটবেলায় লাইন পড়ে আসছিলা, জারণ বিজারণ একটা যুগপৎ বিক্রিয়া। এর মানে কি? জারণ বিজারণ একসাথে ঘটে, জারণ হলে সেখানে বিজারণ হবে, বিজারণ হলে সেখানে জারণ হবে। ওকে, এবার একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, তাহলে আমরা বলতেছি কোনো একটা মৌলের জারণ ক্ষমতা বলতে কি বুঝাবে? অন্যকে জারিত করার ক্ষমতা বা অন্যের জারণ ঘটানোর ক্ষমতা, অন্যের জারণ ঘটানোর ক্ষমতা। তাহলে বলো তো, কে জারণ ক্ষমতা প্রদর্শন করবে, জারকগুলা নাকি বিজারকগুলা? কে জারণ ক্ষমতা প্রদর্শন করবে, জারক নাকি বিজারক? জারণ ক্ষমতা কে প্রদর্শন করবে বলতে পারবা? জারক নাকি বিজারক? জারণ ক্ষমতা কে প্রদর্শন করবে, জারক নাকি বিজারক? জারণ ক্ষমতা কে প্রদর্শন করবে? সবাই এখনো পর্যন্ত কে কারেক্ট আনসার দিছো? আমি বলি, এখন পর্যন্ত কারেক্ট আনসার দিছো তোমার হচ্ছে শুভ্র, শুভ্র হচ্ছে কারেক্ট আনসার দিছো, বাকিরা সবাই ভুল আনসার দিচ্ছ। ফেসবুকে দেখি কি অবস্থা। ওকে, ফেসবুকে নুসরাত ভুল আনসার দিছো। কে জারণ, দেখো জারণ ক্ষমতা কে প্রদর্শন করে, চলো আমি তোমাকে দেখাই, ভালো করে বুঝো। কোন একটা মৌলের জারণ ক্ষমতা বলতে কি বুঝাবে? অন্যকে জারণ ঘটানোর ক্ষমতা। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় সোডিয়ামের জারণ ঘটছে? তুমি বলতেছো সোডিয়ামের জারণ ঘটছে, সোডিয়ামের কি করছে? জারণ ঘটছে। তাহলে সোডিয়ামের জারণটা ঘটাইছে গে? বলতে পারবা সোডিয়ামের জারণ ঘটাইছে গে? সোডিয়ামের জারণ ঘটছে, বাট সোডিয়ামের জারণ ঘটাইছে কে বলতে পারবা? সোডিয়ামের জারণ ঘটাইছে কে? যদি এখানে ক্লোরিন না থাকতো তাহলে সোডিয়াম জীবনেও কি করতো না? ইলেকট্রন ছাড়তো না। তাহলে ক্লোরিন হচ্ছে সোডিয়ামের জারণ ঘটাইছে। তাহলে কথাটা বুঝো, সোডিয়ামের জারণটা কে ঘটাইছে? ক্লোরিন। কারণ সোডিয়াম ইলেকট্রন ছাড়ছে কেন? ক্লোরিন নেওয়ার জন্য আছে বলে। ক্লোরিন না থাকলে সোডিয়াম কি জীবনে ইলেকট্রন ছাড়তো? বলো তো, ক্লোরিন যদি তুমি না রাখতা তাহলে সোডিয়াম কি জীবনে ইলেকট্রন ছাড়তো না? তাহলে এইটার জারণ ঘটাইছে কে? ক্লোরিন। তাহলে জারণ ক্ষমতা দেখাবে কে? ক্লোরিন দেখাবে বা আমার জারক দেখাবে। বুঝছো নাকি বুঝো নাই বলো? বুঝছো নাকি বুঝো নাই বলো? তাহলে বেসিক্যালি জারণ ক্ষমতা কে প্রদর্শন করে? জারণ ক্ষমতা কিন্তু প্রদর্শন করবে হচ্ছে আমার জারক। জারক কি প্রদর্শন করবে? জারণ ক্ষমতা। সেম ভাবে তোমাকে যদি এবার আমি জিজ্ঞেস করি বিজারণ ক্ষমতা কাকে বলে, তখন তুমি বলবা যে কোন একটা মৌলের বিজারণ ক্ষমতা বলতে বোঝায় অন্যকে বিজারিত করার ক্ষমতা বা অন্যের বিজারণ ঘটানোর ক্ষমতা।
তো বিজারণ ক্ষমতা কে দেখাবে বলো তো? বিজারক দেখাবে। আরেকবার বলতেছি, দেখো যে কোনো একটা মৌলের জারণ ক্ষমতা বলতে বোঝায় অন্যকে জারিত করার ক্ষমতা বা অন্যের জারণ ঘটানোর ক্ষমতা। এখন এখানে দেখো তো জারণ ঘটছে কার? সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে জারণ ঘটছে কার বলো তো? সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে জারণ ঘটছে কার? সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে জারণ, যারা যারা বুঝো নাই বিপ্র বলো। সোডিয়াম যে বুঝো নাই তাকে বলতেছি, সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে জারণ ঘটছে কিন্তু সোডিয়ামের, কারণ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে সোডিয়ামের জারণ ঘটছে। তাহলে এইটাকে জারণটাকে ঘটাইছে কে? জারণটাকে ঘটাইছে কে? সোডিয়াম তো নিজে থেকে ইলেকট্রন ছাড়তো না, এই ক্লোরিন ইলেকট্রন নেওয়ার জন্য বসে আছে, এই জন্য সোডিয়াম ইলেকট্রন ছাড়ছে। তাহলে জারণ ঘটাইছে কিন্তু এইটা। তাহলে এইটা জারণ ক্ষমতা প্রদর্শন করবে। বুঝছো নাকি বুঝো না? এবার বলো, জারণ ক্ষমতা কে প্রদর্শন করে? যে তোমার ক্লোরিন প্রদর্শন করবে। ক্লিয়ার? ওকে। তাই দেখো একটা জিনিস, বাম থেকে ডানে গেলে কি হচ্ছে? এই যে তুমি ক্লোরিনের দিকে ক্লোরিনকে পাচ্ছ, তাহলে এটা এটা যে যত ভালো জারক তার জারণ ক্ষমতা তত বেশি। যে যত ভালো জারক, যে যত ভালো জারক তার জারণ ক্ষমতা তত বেশি হবে। আশা করি তোমাদের এগুলো ক্লিয়ার হয়েছে, আইডিয়াগুলো। ওকে, তাহলে আশা করি এগুলো ক্লিয়ার হয়েছে সবার, কারো এখানে কোনো কনফিউশন নেই। আমরা নেক্সটে যাই, এটা তুলে হয়েছে সবার। নেক্সটে যাই, একটু তাড়াতাড়ি আগাইতে হবে। ওকে, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ধরো একজনের বিজারণ ক্ষমতা বেশি, তাহলে সে কি জারক হবে নাকি বিজারক হবে? একজনের বিজারণ ক্ষমতা বেশি, সে কি জারক হবে নাকি বিজারক হবে? যার কারো যদি বিজারণ ক্ষমতা বেশি হয় সে কিন্তু বিজারক হবে। তাহলে যাদের জারণ ক্ষমতা বেশি তারা হচ্ছে জারক হয়, আর যাদের বিজারণ ক্ষমতা বেশি সে কিন্তু বিজারক হয়। এভাবে মনে রাখবা জিনিসগুলো। তারপর দেখো, এটা দেখার আগে এখন আমরা চলো দেখবো যে সক্রিয়তা। দেখো ব্যাপারটা হচ্ছে কি, ধাতুর ক্ষেত্রে ধাতু নর্মালি কি করে বলতো? ধাতুরা নর্মালি কি করে? ধাতু নর্মালি, আমরা যদি বলি ধাতুর সক্রিয়তা, ধাতু নর্মালি ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে? তোমরা বলবা যে ভাই ধাতু তো হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে। তাহলে যেই ধাতুটা যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে, যেই ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে সেইটা তত ভালো ধাতু হবে। এটা কি বুঝতে পারি আমরা? যেই ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে সেটা তত ভালো ধাতু হবে। তার মানে খেয়াল করে দেখো, ভালো করে জিনিসটা বুঝো যে ধাতব সক্রিয়তা কখন বেশি হবে। দেখো আরেকবার বলি, যেই নর্মালি ধাতু কি করে? ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে যেই ধাতুটা যত বেশি ইলেকট্রন ত্যাগ করার জন্য ক্যাপেবল হবে বা যত সহজে ত্যাগ করবে সেই ধাতুর সক্রিয়তা তত বেশি হবে। তাহলে জিনিসটা বুঝো, এই যে ইলেকট্রন ত্যাগের যে ব্যাপারটা, এটা কার সাথে সম্পর্কিত? আয়নীকরণ শক্তির সাথে সম্পর্কিত। তাহলে তুমি আমাকে বলো তো, আয়নীকরণ শক্তি যদি বেশি হয় তাহলে ধাতুর সক্রিয়তার সাথে আয়নীকরণ শক্তি, ধাতুর যে সক্রিয়তা তার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বলতে পারবা? ধাতুর সক্রিয়তার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বলতে পারবা? আচ্ছা, উইকলি এক্সামের সিলেবাস লাস্টে বলতেছি। সমানুপাতিক না তো, ব্যস্তানুপাতিক। কেন বলো তো? কারণ আয়নীকরণ শক্তি যদি বেশি হয়, ভালো করে বুঝো, আয়নীকরণ শক্তি যদি বেশি হয় তাহলে সেই ধাতু কিন্তু সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তাহলে সে কিন্তু ভালো ধাতু না। তাহলে আয়নীকরণ শক্তি যদি কম হয়, সে সহজেই ইলেকট্রন ত্যাগ করবে, সে তত ভালো ধাতু, তার সক্রিয়তা তত বেশি। তার মানে ধাতু সক্রিয়তা কিন্তু আয়নীকরণ শক্তির ব্যস্তানুপাতিক, 1/, আয়নীকরণ শক্তি। আর ধাতু সক্রিয়তা শুধুমাত্র ডিপেন্ড করে কার উপর? আয়নীকরণ শক্তির উপর হবে। তার মানে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আমি যদি বলি গ্রুপ 1, এটা তো সবাই ধাতু, তাহলে গ্রুপ 1-এর ধাতুর সক্রিয়তা কীরকম হবে? লিথিয়াম থেকে দেখবা সোডিয়ামের সক্রিয়তা বেশি, সোডিয়াম থেকে দেখবা পটাশিয়ামেরটা বেশি, এরপর দেখবা রুবিডিয়াম বেশি, এরপর দেখবা সিজিয়াম বেশি, এরপর দেখবা ফ্রান্সিয়াম বেশি। কারণ কি? যত নিচে যাবা আয়নীকরণ শক্তি কমবে, আয়নীকরণ শক্তি কমলে তোমার ধাতুর সক্রিয়তা বাড়বে, কারণ সহজেই ইলেকট্রন ত্যাগ করবে। বুঝতে পারছি নাকি বুঝি নাই? বলো তো কি বুঝে গেছে? কারো এখানে কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো, কারো যদি এখানে কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার বলো গ্রুপ 2 এর ক্ষেত্রে তাহলে কি হবে? গ্রুপ 2 এর ক্ষেত্রে এই বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়াম থেকে তোমার হচ্ছে আমাদের ক্যালসিয়ামের বেশি হবে, ক্যালসিয়াম থেকে তোমার হচ্ছে আমাদের, আমরা সবাই জানি আমাদের বিরিয়ানির কাবাব সরিয়ে স্ট্রনসিয়াম বেশি, সরিয়ে বাটিতে রাখো, বেরিয়াম বেশি, তারপর এখানে রেডিয়াম বেশি হবে। ওকে, আচ্ছা। তো এরপরে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এবার অধাতুর যে সক্রিয়তাগুলো আছে, অধাতুর সক্রিয়তা এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে নিয়মটা কি? দেখো, এটার ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি জিনিসটা দেখো, অধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে? অধাতু বেসিক্যালি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। এখন ইলেকট্রন গ্রহণের ক্ষেত্রে একটু জিনিস বুঝো, এই অধাতুর সক্রিয়তা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। অধাতুর সক্রিয়তা কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে? দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে অধাতুর সক্রিয়তা কার কার উপর ডিপেন্ড করবে? অধাতুর সক্রিয়তা ডিপেন্ড করবে ইলেকট্রন আসক্তি আর ইলেকট্রন নেগেটিভিটির উপর, ইলেকট্রোনেগেটিভিটির উপর।
ধাতুর সক্রিয়তা ডিপেন্ড করে আয়নীকরণ শক্তির উপর, এটা মনে রাখবা। ধাতুর সক্রিয়তা ডিপেন্ড করে কার উপর? আয়নীকরণ শক্তির উপর। আর অধাতুর সক্রিয়তা ডিপেন্ড করে ইলেকট্রন আসক্তি আর ইলেকট্রন অ্যাফিনিটির উপর। কেন বলো তো? কারণ অধাতুর ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ হয়, আর ত্যাগ হওয়ার ক্ষেত্রে কিন্তু আয়নীকরণ শক্তি ইম্পর্টেন্ট। আর গ্রহণের ক্ষেত্রে কিন্তু ওই যে ইলেকট্রন নেগেটিভিটি আর ইলেকট্রন আসক্তি ইম্পর্টেন্ট। তাই এদের ক্ষেত্রে দেখা যায় অধাতুর সক্রিয়তাটা এই দুটোর উপর ডিপেন্ড করে থাকে। ওকে, ঠিক আছে, বুঝছো? বুঝো নাই? নসরুল তুমি কোথায় বুঝো নাই বলো তো? কোথায় বুঝো নাই বলো? তোমাদেরকে কিন্তু আমি একটা জিনিসও পড়াইছিলাম, বাম থেকে ডানে গেলে কি হয়? ওই যে বিধাতার পরীক্ষা হ্রাস পায়। তার মানে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। পড়াইছিলাম না? দেখো, উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, তাহলে ধাতুর তত বেশি সক্রিয় হবে। ওইভাবেও মুখস্থ রাখতে পারো, ওইভাবেও মনে রাখতে পারো। তোমাকে আমি কিন্তু ছড়া দিয়েও পড়াইছিলাম, আর এখন আমি নর্মালি প্রুফও করে দিলাম তোমাকে জিনিসটা। কোন জায়গায় বুঝো নাই আমাকে বলো, কোন জায়গায় বুঝো নাই আমাকে বলো। আচ্ছা দেখো, তাহলে এখন জিনিসটা ভালো করে বুঝো। এইবার গ্রুপ নাম্বার যদি আমি 16 দেখি, দেখা যাবে 16-র মধ্যে অক্সিজেন ফার্স্টে হবে, তারপরে সালফার। আর বেশি নাই, আজকে আর একটাই নতুন পড়া, এটার পরে আমরা শুধু জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করবো, তারপর আমাদের আজকে পড়া শেষ। আজকে আর পড়া নাই, ওএসএসসিতে পড়ে, এটা মনে রাখবা। তারপরে তোমাকে যদি বলি গ্রুপ নাম্বার 17, গ্রুপ নাম্বার 17 এটার ক্ষেত্রে কীরকম হবে? এটার ক্ষেত্রে হবে, এখানেও কিন্তু কোনো ব্যতিক্রম নাই। দেখো, এই যে ব্যতিক্রমটা আমরা পড়ছিলাম, এই যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে যে ব্যতিক্রমটা হয়, সেটা শুধুমাত্র ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। এই যে এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে যে ব্যতিক্রমটা হয়, শুধুমাত্র কার ক্ষেত্রে ব্যতিক্রম? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রম না, বুঝছো? এটা একরকম হবে। এইটা কি বোঝা গেছে? দেখো, অধাতু সক্রিয়তা মানে কি? ইলেকট্রন আসক্তি আর এটা যত বেশি হবে, সেই অধাতু তত বেশি সহজে ইলেকট্রন গ্রহণ করবে, তার সক্রিয়তা তত বেশি হবে। দেখো, যদি এটা সক্রিয়তা শুধুমাত্র ইলেকট্রন আসক্তির উপর ডিপেন্ড করতো, তাহলে কিন্তু এখানে ওই যে ইলেকট্রন আসক্তির মতো হইতো। বাট এটা হচ্ছে দুইটার উপর ডিপেন্ড করে, এটার উপরে ডিপেন্ড করে, এটার উপরে ডিপেন্ড করে। তাই এটা কিন্তু চেঞ্জ হয় না। বোঝা গেছে গ্রুপ 17 নাম্বারটা? মানে 17 নম্বরের ক্ষেত্রে যেটা ব্যতিক্রম ছিল না ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে, সেটা শুধুমাত্র ইলেকট্রন আসক্তিতে ব্যতিক্রম, অন্য জায়গায় ব্যতিক্রম নাই। ইলেকট্রন নেগেটিভিটিতেও ব্যতিক্রম নাই। তারপরে তোমার হচ্ছে যে আমাদের এই যে সক্রিয়তার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নাই। তাহলে একটু করে আমাকে জানাও যে এই জিনিসগুলো বোঝা গেছে কিনা, এই জিনিসগুলো তুমি বুঝছো কিনা। আশা করি বুঝছো। এবার আমাকে তুমি বলো, একটা গ্রুপ আছে গ্রুপ নাম্বার 18। গ্রুপ নাম্বার 18 কি ধাতু নাকি অধাতু? গ্রুপ নাম্বার 18-তে যে মৌলগুলো থাকবে, এরা কি ধাতু নাকি অধাতু? আমরা সবাই জানি গ্রুপ নাম্বার 18-র যে মৌলগুলা, এরা কিন্তু অধাতু হয়ে থাকে। বাট এদের ক্ষেত্রে প্রবলেমটা কি? এদের ক্ষেত্রে এদের সক্রিয়তা তুমি কি দিয়ে কম্পারিজন করতে পারবা না, কি দিয়ে কম্পারিজন করতে পারবা না, এইগুলা দিয়ে কম্পারিজন করতে পারবা না। কারণ এদের ক্ষেত্রে তো এই ভ্যালুগুলা নিয়ার অ্যাবাউট জিরো, বা এদের ক্ষেত্রে এই ভ্যালুগুলো অ্যাপ্লিকেবল না। নিষ্ক্রিয় গ্যাসের জন্য কি ইলেকট্রন গ্রহণ করা বা ইলেকট্রন নেগেটিভিটি এগুলো অ্যাপ্লিকেবল? বলো তো, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল না। তাই নিষ্ক্রিয় গ্যাসের যে সক্রিয়তা, এটা কিন্তু আবার ডিপেন্ড করে আয়নীকরণ শক্তির উপর। নিষ্ক্রিয় গ্যাস যদিও অধাতু, তাই এটা সক্রিয়তা ডিপেন্ড করে কার উপর? আয়নীকরণ শক্তির উপর। এটা একটু মাথায় রাখবা, এটা একটা ব্যতিক্রম। এটা একটা ব্যতিক্রম কেন? এটা ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটির উপর ডিপেন্ড করে না, কারণ এদের তো ইলেকট্রন দরকার নাই। এদের কি ইলেকট্রন দরকার আছে? এই জন্য ইলেকট্রন গ্রহণ করতে চায় না, তাই এগুলোর উপর ডিপেন্ড করে না। বাট হ্যাঁ, যদি আকার অনেক বাড়তে থাকে, দেখবা জ্যানন কিন্তু কিছু যৌগ গঠন করে, জ্যানন F2, জ্যানন F4, আমরা দেখাবো জিনিসগুলা। তাই একটা জিনিস তুমি বলো, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যদি এটা সক্রিয়তা দেখি আমরা, দেখা যায় যত উপরে যায় মানে এদের মতো হবে। অর্থাৎ হিলিয়াম থেকে নিয়ন বেশি সক্রিয়, নিয়ন থেকে আর্গন বেশি সক্রিয়, আর্গন থেকে ক্রিপ্টন বেশি সক্রিয়, ক্রিপ্টন থেকে জ্যানন বেশি সক্রিয়, জ্যানন থেকে র্যাডন বেশি সক্রিয়, এরকম হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে? এই দেখবা লাস্ট থেকে কি হয়, এরকম কিছু যৌগ গঠন হয়, জ্যানন F2, জ্যানন F4, জ্যানন F6। মানে কাহিনী কি হয়, যখন আকার বাড়তে থাকে তখন ওই যে শেষ কক্ষপথের ইলেকট্রনের উপর মানে কন্ট্রোলটা কমে যায়, ফলে ইলেকট্রনটাকে বের করে ফেলে কিছু যৌগ গঠন করা যায়। বুঝছো? শেষ, আমাদের আজকের পড়া শেষ, আমাদের আজকের থিওরি পড়া সব শেষ। অধাতুর সক্রিয়তা ইলেকট্রন আসক্তির না, আমি তো তোমাকে বললাম, দেখো তাজরিয়া, অধাতুর যে সক্রিয়তা, এটা শুধুমাত্র যদি ইলেকট্রন আসক্তির উপর ডিপেন্ড করতো, তাহলে তো এটা ইলেকট্রন আসক্তির মতো হইতো। বাট এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, ইলেকট্রন নেগেটিভিটির উপরে ডিপেন্ড করে, ইলেকট্রন অ্যাফিনিটির উপরে ডিপেন্ড করে। বুঝতে পারছো তাজরিয়া? দেখো, এটা কিন্তু শুধুমাত্র যদি ইলেকট্রন অ্যাফিনিটির উপর ডিপেন্ড করতো, তাহলে কিন্তু এটা ওই যে ইলেকট্রন অ্যাফিনিটির মতো হইতো। বাট এটা তো দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, তাই এটা ওইরকম মানে আলটিমেটলি জিনিসটা এটা চেঞ্জ হয় না। বুঝছো? এটা আরেকবার বুঝাবো, দেখো বলতেছি। দেখো, এই যে গ্রুপ নাম্বার 18, এটা যদিও অধাতু, আমরা জানি অধাতুর সক্রিয়তা নর্মালি ধাতুর সক্রিয়তা ডিপেন্ড করে আয়নীকরণ শক্তির উপর, অধাতুর সক্রিয়তা ডিপেন্ড করে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন নেগেটিভিটির উপর, দুইটার উপর। বাট
এদের ক্ষেত্রে কি তুমি ইলেকট্রোনেগেটিভিটিটাকে বিবেচনা করে পারবা, বা ইলেকট্রন অ্যাফিনিটিকে বিবেচনা করে পারবা 18 ক্ষেত্রে? না, এদের তো নিষ্ক্রিয় গ্যাস, এদের তো ইলেকট্রন দরকার নাই। এদের ক্ষেত্রে তুমি আমরা এই জন্য এদের সক্রিয়তাটা আমরা এই দুটা দিয়ে চিন্তা না করে আমরা আয়নীকরণ শক্তি দিয়ে চিন্তা করি। যখন আকার বাড়তে থাকে তখন কি হয় বলতো, তখন এক পর্যায়ে গিয়ে আকার বাড়তে বাড়তে যখন জ্যাননের ওদিকে চলে যায়, তখন দেখা যায় শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তাদের উপর নিউক্লিয়াসের কন্ট্রোলটা কমে যায়। তখন এরা বিভিন্ন ধরনের যৌগ গঠন করে, যেমন দেখবা জ্যানন F2, জ্যানন F4 এরকম কিছু যৌগ থাকবে। তাই এদের সক্রিয়তাটা যত আকার বাড়বে তত আয়নীকরণ শক্তি কমবে, তত বেশি যৌগ গঠন করবে বা তত বেশি সক্রিয় হবে। তাই এটা সক্রিয়তাটা ধাতুর মতো, যদিও সেটা হচ্ছে ধাতু। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো, কারো এখানে কোনো ডাউট বা সমস্যা নেই। আমরা নেক্সটে যাই। আমরা আমাদের পড়া আজকে শেষ। আমরা এখন জাস্ট তোমার হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব। বলো এটা কি হবে? বলছে পর্যায় সারণীতে সর্বাধিক সক্রিয় ধাতু। তাহলে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা? আমরা জানি ধাতুর ক্ষেত্রে যত নিচে নামবা তত বেশি সক্রিয়। তাহলে সব থেকে নিচে কে আছে? সব থেকে নিচে আছে হচ্ছে আমাদের কাছে ফ্রান্সিয়াম। দেখো একটা জিনিস, একটা ওয়ার্ড লক্ষ্য করছে, এখানে স্থায়ী এই কথাটা বলছে, স্থায়ী এই কথাটা বলছে। ফ্রান্সিয়াম তো হচ্ছে ভাই তেজস্ক্রিয়। যদি স্থায়ী না বলতো, যদি জিজ্ঞেস করতো সর্বাধিক সক্রিয় ধাতু, তাহলে আনসার হইতো ফ্রান্সিয়াম। যখনই স্থায়ী বলে দিছে তাহলে আনসার হয়ে যাবে সিজিয়াম। আনসার হয়ে যাবে কি? আনসার হয়ে যাবে সিজিয়াম। বুঝছো নাকি বুঝো নাই? বলো বুঝছো নাকি বুঝো নাই? যদি স্থায়ী কথাটা না বলতো তাহলে কিন্তু আনসার হইতো ফ্রান্সিয়াম। হ্যাঁ, বলো এটা কি হবে? দেখো এখানে কিন্তু স্থায়ী বলে নাই, তাহলে এখানে আনসার কি হবে? জাস্ট বলছে সর্বাধিক সক্রিয় ধাতব মৌল, তাহলে এখানে আনসার হবে কিন্তু ফ্রান্সিয়াম। স্থায়ী কথাটা বলে নাই, স্থায়ী কথাটা না বললে এখানে আনসার হবে ফ্রান্সিয়াম। আশা করি বোঝা গেছে। তারপর দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে পি ব্লক মৌলসমূহের কোন ধর্মটি বৃদ্ধি পায়? পারমাণবিক একাত্ম হ্রাস পাবে, ইলেকট্রোপজিটিভিটিও হ্রাস পাবে, ধাতব ধর্মও হ্রাস পাবে, জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। ওই যে বাম থেকে ডানে গেলে কিন্তু জারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে, জারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে। ভাই তড়িৎ ধনাত্মকতা না, কারণ ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস তোমার হচ্ছে বৃদ্ধি পায়, তাহলে তড়িৎ ধনাত্মকতা হ্রাস পাবে। ওকে, কোনটা ভুল হবে বলো তো এখানে? কোনটা ভুল? কোনটা ভুল? এখানের মধ্যে দাঁড়াও, এটা সোডিয়াম হবে। এটা এখানে টাইপিস্ট মিস্টেক করছে, আমার টাইপিস্ট একটু, এটা সোডিয়াম হবে, এটা হবে সোডিয়াম। বলো তো কোনটা ভুল হবে এখানে? এটা সোডিয়াম। বল এটা আনসার কোনটা হবে? কোনটা ভুল বলছে? ভুল কোনটা ভুল বলছে? হ্যালোজেনের সক্রিয়তাটা ঠিক আছে, এটা তো ঠিক আছে। এটা ভুল সক্রিয়তাটা, না এটা তো ঠিক আছে। ডি হচ্ছে কারেক্ট আনসার, ডি, ডি হচ্ছে কারেক্ট আনসার। ভালো করে বুঝো। দেখো হ্যালোজেন কি অধাতু? অধাতুর বেলায় নিয়ম কি? এই যে উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে। এই যে দেখো একটু আগে দেখে আসছি না আমরা, এই যে দেখো ফ্লোরিনের সব থেকে বেশি ছিল, রাইট? এটা কারেক্ট, এটা ভুল না, এটা কারেক্ট। এটার ইলেকট্রন শক্তিতে ব্যতিক্রম দেখা যায়, এটাও কারেক্ট। আর ধাতুর ক্ষেত্রে কি হয়? নিচে যত নিচে নামবা তত সক্রিয়তা বাড়ে, এটাও কারেক্ট। বাট দেখো তো এটা ভুল না, এটা তো উল্টা হওয়া উচিত। এটা তো উল্টা হওয়া উচিত, তোমাকে শিখাইছি না এটা? এই যে দেখো উল্টা হওয়া উচিত। তোমার বেরিলিয়াম থেকে তোমার হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম বড়, ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়াম বড়, এটা হওয়া উচিত না এরকম? আর আমাকে তো বলছে ভুল কোনটা ভুল। বুঝছো নাকি বুঝো নাই? আশা করি বুঝতে পারছো। ওকে, দেখো এটা বুয়েটে আসছে, কোয়েশনটা বুয়েটে রিসেন্টলি আসছে, সো এটা কিন্তু পারতে হবে তোমাদের এগুলা। তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি কার? খেয়াল করে দেখো এখানে কি কি আছে। তড়িৎ ঋণাত্মক সব থেকে বেশি কার? দেখো এখানে যদি সিলিকন, তারপরে থাকে পাশে থাকে ফসফরাস, এর পাশে থাকবে সালফার, আর স্টের নাম করে থাকে ছি জেনে শুনে পারালে, তাহলে এখানে থাকবে স্টের নাম। তাহলে সব থেকে বেশি বেশি কাদের হবে? যারা উপরে থাকবে তারা, আর যারা ডানে থাকবে তারা। সব থেকে বেশি ডানে আছে কি? সালফার, তাহলে এখানে সালফারটা সব থেকে বেশি, সালফারটা সব থেকে বেশি। ওকে, তারপর বলো সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক। দেখো সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক, তার মানে ইলেকট্রোপজিটিভিটি বেশি। ভালো করে বুঝো, ইলেকট্রোপজিটিভিটি বেশি, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি কম জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি। দেখো তো এখানে কারা কারা আছে? সোডিয়াম আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে, তারপরে সিজিয়াম আছে, এখানে ফ্রান্সিয়াম আছে। এখানে দেখো তো ইলেকট্রোনেগেটিভিটি কম কার হবে? যত নিচে নামবা তত নিচে, তাহলে ফ্রান্সিয়াম। তাহলে এখানে ফ্রান্সিয়াম হচ্ছে কি আনসার হবে? ফ্রান্সিয়াম হচ্ছে এখানে আনসার হবে। বুঝছো এটা সবাই? দেখো তো বুঝছো কিনা, আশা করি বুঝছো। তারপর বলো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতার মৌল কোনটা? সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতার মৌল। দেখো ভালো করে দেখো, এখানের মধ্যে ফার্স্ট অফ অল এগুলো 3 নাম্বার পর্যায়ে চলে গেছে, তাহলে এগুলো আনসার হবে না। তাহলে আনসার হবে কোনটা? বি নাম্বারটা, কারণ দেখো বি নাম্বারটা একটা দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে 2 নাম্বারটা হচ্ছে আনসার হবে। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, যে এখানে কি আমরা যখন তড়িৎ ঋণাত্মকতা পড়ছি, ওইখানে কি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালে কোনো কাহিনী জড়িত আছে বলতে পারবা? তড়িৎ ঋণাত্মকতা কি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের উপর ডিপেন্ড করে? বলো তো।
তড়িৎ ঋণাত্মকতা। একটা জিনিস দেখো, যখন আমরা আয়নীকরণ শক্তি পড়ছি, আয়নীকরণ শক্তি, তখন কিন্তু আমরা কি করছি, অ্যাকচুয়ালি ইলেকট্রন বের করছি। আয়নীকরণ শক্তিতে আমরা ইলেকট্রন বের করছি। তার মানে ইলেকট্রন বের করার ক্ষেত্রে যদি P3 থাকে, P6 থাকে বা S2 থাকে, এই সকল জায়গা থেকে ইলেকট্রন বের করা অনেক টাফ। আবার ইলেকট্রন আসক্তি যখন পড়ছি, তখন আমরা ইলেকট্রন যোগ করছি। ইলেকট্রন যোগ করার ক্ষেত্রে এই সকল জায়গায় ইলেকট্রন যোগ করাটা অনেক টাফ। কেন? কারণ এগুলো অর্ধপূর্ণ অবস্থায় আছে, এরা স্টেবল অবস্থায় আছে, এরা ইলেকট্রন নিতে চায় না। তাহলে এই সকল জায়গায় ইলেকট্রন যোগ করা অনেক টাফ। তাই এই দুইটার ক্ষেত্রে অর্ধপূর্ণ আর পূর্ণ অরবিটালগুলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেখবো যখন আমরা আয়নীকরণ শক্তি নির্ভরশীলতা পড়াইছিলাম বা ইলেকট্রন আসক্তি নির্ভরশীলতা পড়াইছিলাম, তখন আমরা কিন্তু এটা বলছিলাম এরা অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের উপর ডিপেন্ড করে। বাট আমরা যখন তড়িৎ ঋণাত্মকতা পড়াইছি, 6টা নির্ভরশীলতা, কোথাও কি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের কাহিনী বলছি? বলতো, কোথাও কি পূর্ণ বা অর্ধপূর্ণ কথা বলছি? না। কারণ তুমি তো ইলেকট্রোনেগেটিভিটি থেকেই কোনো ইলেকট্রনকে বের করে ফেলো। ইলেকট্রোনেগেটিভিটি থেকে কোনো ইলেকট্রন বের করো না, কোনো ইলেকট্রন যোগ করো না। তুমি জাস্ট কী করো, ইলেকট্রন মেঘটাকে জাস্ট সরায় আনো। তো মেঘ সরানোর ক্ষেত্রে কিন্তু অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালে কোনো কাহিনীই নাই। তাহলে মনে রাখবা, অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের উপর ডিপেন্ড করে কারা কারা? আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি। ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের উপর ডিপেন্ড করে না। অর্ধপূর্ণ বা পূর্ণ, এটা অরবিটালের উপর, অরবিটালের উপর নির্ভরশীল নয়। আশা করি বুঝতে পারছো। কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, নির্ভরশীল নয়। তারপর চলো নেক্সটে চলে যাই, আসো নেক্সটে চলে যাই। বল এটার আনসার কী হবে? সর্বোচ্চ আয়নিক বিভব বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাস কোনটা? সর্বোচ্চ আয়নিক বিভব, আয়নিক বিভব মানে হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নিক বিভব মানে কি? আয়নীকরণ শক্তি। তাহলে সর্বোচ্চ আয়নীকরণ শক্তি কার থাকে? সর্বোচ্চ আয়নীকরণ শক্তি কার থাকে? সর্বোচ্চ আয়নীকরণ শক্তি থাকে কার? আর্সেনিকের। সর্বোচ্চ আয়নীকরণ শক্তি থাকে কার? এই জ্যাননের। জ্যানন তো নিচে ভাই, আয়নীকরণ শক্তি কমতেছে। হিলিয়াম। ওই বেটা, তোমাদেরকে পড়াইছি সবগুলা, তোমরা ভুল করতেছো বেশি বেশি। তো হিলিয়াম, হিলিয়াম আনসার। চলো এটা কি হবে? কোন গ্রুপটি তীব্র জারক? জারক কি করে? জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। তো বলো তো কারা ইলেকট্রন সব থেকে বেশি গ্রহণ করে? যারা হচ্ছে ওই যে ক্লোরিনের গ্রুপটা, অর্থাৎ 7A বা 17, গ্রুপ নাম্বার 17, গ্রুপ নাম্বার 17 বা 7A। তাহলে 7A হচ্ছে তীব্র জারক। 7A কি? 7A হচ্ছে তীব্র জারক হয়ে থাকে। বুঝছো? তারপর এটা তো অলরেডি পড়াইছি তোমাকে, এটা অলরেডি পড়াইছি। এটা আনসার কোনটা ছিল? এটা আনসার ছিল ডি নাম্বারটা। এটা আনসার ছিল ডি নাম্বারটা। দেখি বল এটা কি হবে আনসার। ওকে, চলো দেখি এটার আনসার কি হবে। বলো এটার আনসার কি হবে, চিন্তা করে দেখো কি বলছে এখানে কোয়েশ্চনে। উদ্দীপকে উল্লিখিত মৌলসমূহের সক্রিয়তার ক্রম। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল তুমি লক্ষ্য করে দেখো, এখানে এখানে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আয়নীকরণ বিভবের সাথে সক্রিয়তার ক্রমর মানে কাহিনী কী হয় বলো তো? আয়নীকরণ বিভবের সাথে, আয়নীকরণ বিভব, ভালো করে লক্ষ্য করে দেখো, আয়নীকরণ বিভব যত বেশি হবে তত সক্রিয়তা কম হবে, ইলেকট্রনকে বের করা টাফ। তাহলে এখানে কোনটা আনসার হবে সক্রিয়তার ক্রমের? কেউ বলতেছে এ, কেউ বলতেছে বি। দেখো এই এ যেটা আছে, এর আয়নীকরণ বিভব তো সর্বোচ্চ, এর আয়নীকরণ বিভব তো সর্বোচ্চ। তাহলে এখান থেকে ইলেকট্রন বের করা তো খুবই টাফ। যেহেতু আয়নীকরণ বিভবের কথা বলছে, তাহলে ইলেকট্রন বের করার হিসাব করতে হবে। যেহেতু আয়নীকরণ বিভবের কথা বলছে, তাহলে এখানে ইলেকট্রন বের করা খুবই টাফ। তাহলে ইলেকট্রন যদি বের করা টাফ হয়, তাহলে এটা তো সহজে ইলেকট্রন এখান থেকে বের করা যাবে না। তাহলে এই শক্তি তো সব থেকে কম। বাট এখানে আয়নীকরণ বিভব সব থেকে কম, তাহলে এখান থেকে সহজেই কি করা যাবে? ইলেকট্রন বের করা যাবে। তাহলে এটা সক্রিয়তা সব থেকে বেশি। তাহলে এখানে কি হবে? এটা বি হচ্ছে তোমার আনসার হবে। বুঝছো নাকি বুঝো নাই? বলো বুঝছো কি না? বুঝছো কিনা দেখো তো। বোঝা গেছে বি নাম্বারটা? আরেকবার বোঝাই বলি, দেখো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আয়নীকরণ শক্তি যত কম হয় তত সক্রিয়, আমি তোমাকে বলি, দেখো আমাকে বলো, আয়নীকরণ শক্তি যদি কম হয় এর মানে কি? এর মানে হচ্ছে ইলেকট্রন বের করা সহজ, বের করা সহজ। আচ্ছা, বের করা যদি সহজ হয়, তাহলে সে তাড়াতাড়ি ইলেকট্রন বের করে দিয়ে এই যে পজিটিভ আয়নে পরিণত হয়ে তাড়াতাড়ি অন্য কারোর সাথে রিয়াকশন করবে না। তার মানে আয়নীকরণ শক্তি যদি কম হয়, তাহলে ইলেকট্রন বের করা সহজ, আর ইলেকট্রন বের করা সহজ হলে কী হবে? তাড়াতাড়ি রিয়াকশন করবে। কি করবে? তাড়াতাড়ি রিয়াকশন করে।
বিক্রিয়া করে, তার মানে সক্রিয়তা আসলে বেশি থাকবে, রিয়াকশন করে, তার মানে কি হয়, এর সক্রিয়তা আসলে বেশি হয়, সক্রিয়তা আসলে বেশি হয়। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? এবার বুঝছো? নসরুল তুমি কি বুঝতে পারছো যে বুঝো নাই বলতেছো? ওকে, একটু করে আমাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ। সো যদি কেউ না বুঝো আমাকে জানো, আমি 1 মিনিট টাইম নিচ্ছি, তারপরে আমি বুঝাই দিচ্ছি। যদি কেউ না বুঝো আমাকে জানো, কারণ দেখো তোমরা এখানে বুঝতে হবে জিনিসগুলো, তোমরা না বুঝে গেলে হবে না, কেমন? ওকে, আরেকবার বলতেছি, দেখো ভালো করে বুঝো। এখানে এর আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, তাহলে তুমি আমাকে বলো আয়নীকরণ শক্তি বেশি হওয়ার অর্থ কি? এখান থেকে ইলেকট্রন বের করা অনেক কঠিন, এখান থেকে সহজে ইলেকট্রন বের হবে না। তো যদি কেউ ইলেকট্রন ত্যাগ না করে সে কি রিয়াকশন করবে সহজে? প্লাস যদি চার্জ তৈরি না হয় রিয়াকশন করবে না, তাহলে এই সক্রিয়তা অনেক কম। কিন্তু এখানে আয়নীকরণ শক্তি দেখো একদমই কম, তাহলে আয়নীকরণ শক্তি কম হলে কি হবে বলতো? সেখানে সহজেই ইলেকট্রন ত্যাগ করে দিবে, সহজেই সে বিক্রিয়া অংশগ্রহণ করবে, তাহলে তার সক্রিয়তা কিন্তু বেশি হবে। তাহলে সব থেকে সক্রিয়তা বেশি এর, তারপরে এটা একটু কম, এটা একটু কম, এটা সব থেকে কম, তাহলে DCBA এটা হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা চলো দেখো নেক্সটে কি হবে। এখানে কি বলছে দেখো, সর্বাধিক, এটা তো অলরেডি পড়ছি, এগুলো বারবার রিপিট আসছে। আচ্ছা না, এটা পড়ে নিই। সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে কোনটা? সব থেকে বেশি। দেখো প্রথম কথা হচ্ছে আমার, এরা তো প্রথমে বাদ যাবে, দেখো এটাও বাদ, এটাও বাদ, কেন? এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে এইটা বা এটা আনসার হবে। এখন তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাহলে কি হবে? এ দেখো এই কিন্তু ডানে আছে, তাহলে এটা কিন্তু বাড়বে। বুঝছো? সি হচ্ছে তোমার কাছে এখানে আমাদের আনসার হবে। ওকে, আশা করি বুঝতে পারছি। তারপর যাই, বলে এটা কি হবে, কোনটা সব থেকে বেশি ইলেকট্রোপজিটিভ? কোনটা সব থেকে বেশি ইলেকট্রোপজিটিভ? এটা কি হবে আনসার বলো? সব থেকে বেশি ইলেকট্রোপজিটিভ কোনটা? ইলেকট্রোপজিটিভ কোনটা হবে এখানে? ইলেকট্রোপজিটিভ মানে কি? যার তড়িৎ ঋণাত্মকতা, দেখো ভালো করে বুঝো, ইলেকট্রোপজিটিভ মানে কি? ইলেকট্রোপজিটিভিটি বেশি, তাহলে এটার ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? কম হবে। এখন দেখো এখানে আমরা সবাই জানি সোডিয়াম, তারপর এখানে আছে পটাশিয়াম, এখানে রুবিডিয়াম, এখানে সিজিয়াম, তাহলে এটার কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম, তাহলে সিজিয়াম যেটা সেটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, আচ্ছা তারপর যাই। তারপরে এই চারটার তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম কোনটা হবে? দেখো বাম থেকে ডানে গেলে জাস্ট কমবে, তাহলে এখন ভালো ভালো করে লক্ষ্য করে দেখো, কার্বন এখানে, অক্সিজেন এখানে, তারপরে তোমার হচ্ছে এখানে আমাদের ফ্লোরিন এখানে, এরপর হচ্ছে আমাদের নিয়ন এখানে। তো প্রথম কথা, এর তো ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম হবে। কেন? কারণ হলো যে তোমার হলো ধরো এ তো নিষ্ক্রিয় হয়ে গেছে, এতে ইলেকট্রন দরকার নাই, তাহলে এটা এইভাবে করে বাড়বে। তাহলে সব থেকে বেশি হবে কার? ফ্লোরিনের, তারপরে বেশি হবে কি? অক্সিজেন, তারপরে বেশি হবে কার্বন, আর সবার লাস্টে গিয়ে হবে নিয়ন। বুঝছো? দেখো তো বুঝছো কিনা, সবার লাস্টে গিয়ে হবে নিয়ন। বোঝা গেছে জিনিসটা? দেখো সব থেকে বেশি হবে ফ্লোরিনের, তারপর হবে অক্সিজেন, তারপর হবে কার্বন, আর সবার লাস্টে গিয়ে হবে নিয়ন, কারণ নিয়ন তো নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে কোনটা হবে এখানে আনসার? আনসার হবে এখানে। কিন্তু এটা পারো নাই কেন কেউ? এটা তো কেউই পারো নাই তোমরা, ফেসবুকের ওটা পারছো, ওয়েবগুলো পারো নাই আজকে এটা। তারপর আচ্ছা, এটা কি বুঝো নাই সবাই সিডি বলতেছো কেন? সিডি কেন বলতেছো? ওএফসি, অক্সিজেনেরটা কেন বেশি হবে ভাই? এখানে কি আছে বলো? এই ইলেকট্রোনেগেটিভিটি থেকে কোনো এরকম ব্যতিক্রম দেখা যায়? কোনো এরকম ব্যতিক্রম দেখা যায় না। এটা তো তড়িৎ ঋণাত্মকতা বলছে, এটা তো কোনো ব্যতিক্রম দেখা যায় না, তাহলে আনসার এটা হবে, কেমন? আচ্ছা, আবার বি নাম্বারে বলছে নিয়ন সব থেকে বেশি। নিয়ন তো ভাই নিষ্ক্রিয় গ্যাস, এর তো ইলেকট্রোনেগেটিভিটি খুবই কম, তাহলে এটা তো হবে না। বলো কোনটা তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম? এটা কি হবে আনসার? কোনটা সঠিক ক্রম হবে? কোনটা সঠিক ক্রম হবে বলো? একটু বাসায় প্র্যাকটিস করবা, তাহলে দেখবো সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। দেখো ভাই দেখো, তোমরা ভুল করতেছো কেন? এগুলো তো সোজা জিনিস। কোন গ্রুপে আছে? লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপর আছে তোমার কাছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। দেখো এখানে যত উপরে থাকবা ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে, তাহলে এখানে আনসার হবে বি নাম্বার। এখানে আনসার হবে কত? বি নাম্বার আনসার হবে। ঠিক আছে, বি হচ্ছে আমাদের আনসার হবে। তারপর মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটা সঠিক? এগুলো তোমরা নিজে বাসায় আনসার করবে, এগুলো আমি করে দিচ্ছি না। দেখো এই সিকিউরিটা দেখি, এখানে বলতেছে এটা এটা তোমরা নিজেরা বাড়ি কাজ করবা, এটা পারবা, এটা নিজেরা বাড়ি কাজ করবা, যদি না পারো আমারে বলবা, এটা পড়াইছি এগুলা। এটা পার্থক্য কি? বাড়ি কাজ করবা, এগুলো পড়াইছি, কেমন? সব তোমাদেরকে পড়ানো হয়েছে, আজকে পড়া আমাদের শেষ। বলো তো এটা কি হবে? যদি মৌলের ইলেকট্রন শক্তি এবং আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তির মান বলতেছে এ, আয়নীকরণ শক্তির মান বলতেছে বি, তাহলে মিলিকান স্কেলে এটার মান কত হবে? ই হবে, ই। ওই পোলা পাইন বি বলতে আছে, দেখছো নি কারবারটা? এতক্ষণ এগুলো পড়ায় যদি বি বলো তোমরা, কেমন হবে ভাই?
a প্লাস বি ডিভাইডেড বাই 2 হবে, এটা ই হবে হচ্ছে আনসার। বুঝছো? শেষ, আজকের পরে এখানে শেষ। তাহলে আমাদের এর মাধ্যমে মৌলের পর্যাবৃত্ত ধর্ম পুরোটাই শেষ হয়ে গেছে। কেমন? সো দেখো আরো তোমরা যেটা করবা, তাহলে এটার উপর কিন্তু উইকলি এক্সাম হবে। পারমাণবিক ব্যাসার্ধ বাদে বাকি যে সকল পর্যাবৃত্ত ধর্ম আজকে আমরা পড়ছি, অর্থাৎ লেকচার 5 থেকে লেকচার 8 এর উপরে বৃহস্পতিবার তোমাদের উইকলি এক্সাম হবে। আর আমাদের এই বুধবারে কি দিয়ে স্টার্ট হবে, আমরা রাসায়নিক বন্ধন শুরু করব। কেমন? সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।